আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আসলে আমার কথাটা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা আপনারা? প্লিজ আ আমাকে একটু কনফার্ম করেন। আর হচ্ছে আমি আ এখনই এটা একটু শেয়ার করে দিব। হুম? আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন সবাই? আমি একটু শেয়ার করে দিব আরকি এগুলো, হ্যাঁ? মানে আমি একটু শেয়ার করে দিচ্ছি আরকি কয়েকটা জায়গায়। হ্যাঁ। আপনারা ২-১ মিনিট একটু অপেক্ষা করেন প্লিজ, হ্যাঁ? আজকে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব আরকি। আমাকে ১ টা মিনিট শুধু সময় দিবেন। শুধু বাকিরা একটু জয়েন করার জন্য একটু অপেক্ষা করতেছি আরকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা কথা ক্লিয়ার। বোর্ড ইস ডার্ক। আচ্ছা ডার্ক মনে হবে না, হ্যাঁ? আমি আ লাইট লাগিয়েছি তো। আ তারপরও একটু দেখবেন। বোর্ড অন্ধকার। আচ্ছা, বোর্ড অন্ধকার লাগছে। ঠিক আছে, তাহলে একটা লাইট একটু অফ করে দিই, তারপর আমাকে একটু হেল্প করেন। এবার কি বোর্ড ক্লিয়ার নাকি অন্ধকার লাগছে? লাইট আসলে ২ টা লাগিয়েছি। তারপরেও যদি প্রবলেম হয় এটা একটু ঠিক করে দিব। প্লিজ। একটু ১ মিনিট আমি সময় নিব। তারপর ইনশাআল্লাহ আপনাদের আন্তরিকতা থাকলে আশা করছি একটা আ ভালো ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারব। কথা ঠিকমতো ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আ আপনারা সবাই আসলে কেমন আছেন? বোর্ড দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার এদিকে তো একদম স্পষ্ট ক্লিয়ার, হ্যাঁ? আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার দেখতে পাচ্ছি। বোর্ড কাছে আনলে ভালো হবে। আচ্ছা, অন্ধকার। গতকালের লাইট ভালো ছিল। অন্ধকার। আচ্ছা, অন্ধকার। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু কাছে নিয়ে আসতেছি। আপনাদের আমি অবশ্য কয়েকবার পরীক্ষা করে নিয়েছি, হ্যাঁ? আমি লিখতে থাকি দেখুন যে আসলে আ গতকালকের মতো ক্লিয়ার না। আচ্ছা, আ ঠিক আছে। হয়তো এটার একটু মেগাপিক্সেলটা একটু কম মনে হচ্ছে আসলে। হ্যাঁ? মেগাপিক্সেলটা একটু কম মনে হচ্ছে। আমি এটা একটু অ্যাডজাস্ট করব। হ্যাঁ? আজকে কয়েকবার আমি এটা টেস্ট করে নিয়েছি যে আসলে আমি ল্যাপটপ থেকে আসলে আসছি যাতে আপনাদের আ তেমন কোনো সমস্যা হয় কিনা। গতকালকে তো একটু ছিল, ব্লার লাগতেছিল আরকি। আচ্ছা, তাহলে আপাতত ক্লাসটা কি শুরু করা যায় মনে হয়? মানে আমার সাউন্ড ঠিকমতো আছে কিনা? লিপসিং এ কোনো ঝামেলা আছে কিনা? এটা আগে একটু বলুন প্লিজ। আমি লেখাগুলো অনেক বড় করে লিখব। স্যার ঝাপসা। আমি আসলে আমার মোবাইল থেকে চেক করতেছি আসলে পুরোপুরিভাবে এই জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আপনাদের কাছে ঝাপসা লাগতেছে। আমাকে ঠিকমতো দেখা যায়? সাউন্ড ক্লিয়ার। লিপসিং ঠিক আছে? লিপসিং ঠিক আছে কিনা? জাস্ট এতটুকু বলেন ১ মিনিট। লিপসিং ঠিক আছে কিনা? আমি তো এই লেখা বোঝা যাবে না। এই লেখা আমি একদম ছোট করে লিখছি। এই লেখা কিছুই বুঝবেন না। আমি বোর্ডে যখন লিখব তখন বুঝবেন। এটা আপনাদের দরকার নাই। আজকে কি আলোচনা করব সেটাই আরকি এখানে বলব। প্লিজ জাস্ট একটু বলেন যে আ আমার বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ? আমার চেহারাটা একটু ঝাপসা মনে হবে, হ্যাঁ? বাট আ আপনারা বুঝতেছেন কিনা আসলে মূলত যে লিপসিং টা ঠিক আছে কিনা? জি, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি এই ক্লাসটা শুরু করি। হয়তো একটু সামান্য একটু কষ্ট হবে হয়তো আজকে। সমস্যা নেই। বাকি প্রবলেম গুলো সারিয়ে নিব, হ্যাঁ? আচ্ছা। তো আজকে মূলত আনুষ্ঠানিকভাবে আসলে ১ম ক্লাস নেওয়ার কথা। তো যে জিনিসটা নিয়ে আসলে মূলত আলোচনা করব এবং আমাদের জিস টাইম আমরা ১ ঘন্টা আলোচনা করব সর্বোচ্চ। এর মধ্যেই আসলে মোটামুটিভাবে আজকের আলোচনা শেষ হয়ে যাবে। আমি এর আগে আপনাদেরকে একটা স্ট্যাটাস দিয়ে আসলে গাইডলাইন দিয়েছিলাম যে আসলে কি পড়তে হবে, কি পড়তে হবে না। তো এখন একটা বিষয় হচ্ছে যে এই যে লাইট, হ্যাঁ? পদার্থবিজ্ঞানের যে পার্টটা আছে বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন এই ২ টা জায়গায় আপনার হচ্ছে কি এই যে লাইট যে অংশটা, এই লাইট অংশটার বিস্তৃতি অনেক।
বিস্তৃতি অনেক। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখি, তাহলে আজকে যে টপিকগুলো আলোচনা করব আমি একবার একটু বলতেছি, একবার নামগুলো একটু বলতেছি আবার। যেমন আলো কি, আলোর সংজ্ঞা, আলোর ধর্ম, যেমন কিছু ঘটনা, অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, এগুলো নাম শুনলে আমাদের যেন আমরা কেমন কেমন একটা যেন ঘাবড়ে যাই। তারপর হচ্ছে যেমন কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করব, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িত চুম্বকীয় তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। এই জায়গার লেখাগুলো কিন্তু বুঝবেন না, আমি একদম ছোট করে লিখছি। হ্যাঁ, আমি একদম ছোট করে লিখছি। তারপর যেমন ধরেন ফটোতড়িৎ ক্রিয়া আছে, আলোর যে বৈশিষ্ট্যগুলো, আলোর বেগ এবং আলোক বর্ষ, এই কয়েকটা জিনিস, এই কয়েকটা টপিক আলোচনা করব। এই যে এতগুলা টপিক, এই টপিকগুলো থেকে বিগত প্রিলিমিনারিতে একটা কোশ্চেন হয় না। বিগত প্রিলিমিনারিতে একটা কোশ্চেনও হয়নি, কিন্তু রিটেনে কয়েকটা প্রশ্ন হয়েছে, 4 থেকে 5টা কোশ্চেন হয়েছে। যেমন আপনার 35তম বিসিএস এ, 35তম বিসিএস এ একটা প্রশ্ন এসেছিল, যে সেটা হচ্ছে লিখিত পরীক্ষায়, লিখিত পরীক্ষায় সেটা হচ্ছে আলোর বৈশিষ্ট্যগুলো লিখুন বা আলোর ধর্মগুলো লিখুন। আবার যেমন ধরেন একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে 37তম বিসিএস এ, আলোর উপাদান কি। দেখেন একটা কি টেকনিক্যাল কোশ্চেন করছে, আলোর উপাদান কি। এটা কিন্তু এমসিকিউ তেও হতে পারে, বাট এটা লিখিততে আসছে 37তম বিসিএস এ। এবং এর পরবর্তীতে যদি আমরা বলি, 18তম বিসিএস এ একটা কোশ্চেন হয়েছিল, সেটা হচ্ছে আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই। এই যে এই ধারণাটা, এই ধারণাটা কিন্তু আলোর একটা তত্ত্ব থেকে জানা যায়। তা আপনি সরাসরি ওই ইনফরমেশনটা হয়তো মুখস্থ করে নিতে পারেন, কিন্তু ওভারঅল আসলে বিষয়টা কি জানেন, যে ওভারঅল কিন্তু আপনি এটা জানতে পারবেন কণাতত্ত্ব থেকে। কণাতত্ত্ব না জানলে আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই, এই জিনিসটা আসলে খুব বেশি স্পষ্ট হবে না, হয়তো পড়লে বুঝতে পারবেন। 18তম বিসিএস এই কোশ্চেনটা এসেছিল। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আলোর যে বেগ, শূন্য স্থানে বা শূন্য মাধ্যমে আলোর বেগটা কত, এই জিনিসটা এসেছিল। এই কয়েকটা প্রশ্ন দেখেন, 35তম বিসিএস, 37তম বিসিএস, তারপর হচ্ছে আপনার 18তম বিসিএস এবং 10তম বিসিএস, এখানে সব মিলিয়ে সর্বোচ্চ 5টা কোশ্চেন হয়েছে। এই যে 5টা কোশ্চেন, হ্যাঁ, 5টা কোশ্চেন এমন ভাবে হয়েছে অনেকটা এমসিকিউর মতোই, 1 মার্কসের, 2 মার্কসের জন্য। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, তাহলে আপনারা বলতে পারেন যে স্যার এই টপিকগুলো কি পড়বো না বাদ দিয়ে দিব। আমি বলব যে আপনাদের অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে তার পেছনে মূল কারণটা দেখেন, যে 35তম বিসিএস এর পর কিন্তু কোশ্চেন প্যাটার্ন গুলো একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আরেকটা বড় বিষয় হচ্ছে, যে এখন কিন্তু নতুন নতুন টপিক গুলো থেকে, মানে যে টপিক গুলো থেকে কোশ্চেন হয়নি বা করা হয়নি, হ্যাঁ, যেগুলো থেকে একটু কম হয়েছে, ওই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতেছে। ঠিক কিনা? তাহলে যে টপিক গুলো থেকে কোশ্চেন হয়নি, সেটা কিন্তু প্রতিবারের জন্যই কিন্তু হট টপিক হয়ে থাকে। তাহলে আমরা চেষ্টা করব আজকে এই জিনিসগুলো আলোচনা করার। কেমন? এই জিনিসগুলো আসলে আলোচনা করব ইনশাল্লাহ। তো তাহলে চলুন আজকে আমাদের যে মূল যে আলোচনা, হ্যাঁ, মূল যে আলোচনা, সেটাতে চলে যাই। কেমন? সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলো। এই যে আলো, এই আলো বলতে আসলে আমরা মূলত কি বুঝি? হ্যাঁ, আলো কাকে বলে? একটা জিনিস খেয়াল করে দেখবেন, নীল কালি দিয়ে লিখলে হয়তো বোঝা যায় না, আমি কালো কালি দিয়ে বড় বড় করে লিখবো। আলোর যদি সংজ্ঞাটা চায়, হ্যাঁ, আলোর যদি সংজ্ঞাটা চায়, তাহলে আপনারা আসলে মূলত কি বলতে পারেন, যে আলোটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমরা মূলত বলতে পারি যে সাধারণত যে আলো হচ্ছে এক প্রকার শক্তি। ঠিক না? আলো হচ্ছে এক প্রকার শক্তি। কিন্তু এটা লিখলে, লিখিততে আপনি কোনো মার্কস পাবেন না। খেয়াল করবেন যদি পরীক্ষায় আসে আলো কাকে বলে বা আলো কি, আপনি যদি লেখেন আলো হচ্ছে এক প্রকার শক্তি, এইভাবে লিখলে কিন্তু মার্কস পাবেন না। তো জিস্ট কথাটা, অর্থাৎ মূল যে কথাটা, অর্থাৎ তার যে মূল যে বৈশিষ্ট্য, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যেমন আলোর যে সংজ্ঞাটা, এটা দুইটা দিক থেকে আমি বলতে পারি। একটা হচ্ছে আলো হচ্ছে এক গুচ্ছ ফোটন কণা। একটা কথা বললাম, আলো হচ্ছে এক গুচ্ছ ফোটন কণা। এবং আরেকভাবে যদি সংজ্ঞায়িত করেন, আরেকভাবে যদি সংজ্ঞায়িত করেন, আলো হচ্ছে এক প্রকার তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন, যে আলোর সংজ্ঞাটা যদি আমরা বলি, একটা হচ্ছে একগুচ্ছ ফোটন কণা, এবং আরেকটা হচ্ছে এক প্রকার তাড়িত চুম্বকীয় তরঙ্গ। এই জিনিসটা যদি আমরা বলি, এইভাবে যদি সংজ্ঞাটা লিখি, তাহলে আমরা মার্কস পাবো। কিন্তু আমাদের বুঝতে হবে যে আলোকে কেন একগুচ্ছ ফোটন কণা বলা হলো, অথবা আলোকে কেন এক প্রকার
ত্বরিত চুম্বকীয় তরঙ্গ বলা হলো। সবার শেষে যদি একটু খেয়াল করেন, এই যে দুটা লাইনের মধ্যে এইখানে একটা শব্দ লিখছি, সেটা হচ্ছে কণা। এখানে একটা শব্দ লিখছি, সেটা হচ্ছে আপনার কণা, এবং এই জায়গায় একটা শব্দ লিখেছি, সেটা হচ্ছে তরঙ্গ। তাহলে আপনারা এখন কি বলবেন? আলো কি কণা নাকি আলো কি তরঙ্গ? এই যে দুইটা জায়গায় কনফ্লিক্ট, আলো কণা হবে না আলো তরঙ্গ হবে, এই দুইটা জায়গায় যদি আসলে মূলত আমরা জানতে চাই যে আসলে কি হবে, এই জিনিসগুলো যদি জানতে চাই, তাহলে আমাদের একটু বেসিক ডেভেলপ করতে হবে। বেসিক ডেভেলপ করার জন্য এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে হবে, এই আলো সম্পর্কিত কিছু তথ্য সম্পর্কে আপনার জানতে হবে। মূলত সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আলোর মোটামুটি ভাবে সর্বমোট যে ধর্ম, সেটা হচ্ছে ৭টা ধর্ম। খেয়াল রাখবেন, আলোর যে মোট ধর্ম, সেটা হচ্ছে ৭টি। এই যে ৭টা ধর্ম আসলে মূলত কি কি, হ্যাঁ? এবং সেই ধর্মগুলো যদি আপনারা জানতে চান, তাহলে তার জন্য আপনাদেরকে কিভাবে করতে হবে? তাহলে একটু চট করে, একটু কষ্ট করে একটু লিখে ফেলেন। এই ২ টা জিনিসের ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে। বাট আপনারা এখন লিখে ফেলেন যে আলো কাকে বলে? আলো কাকে বলে? তাহলে একটা জায়গায় লিখে রাখেন একগুচ্ছ ফোটন কণা, এবং অন্য একটা জায়গায় লিখে রাখেন আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ২ টার যেকোনো একটা উল্লেখ করলেই হবে। ২ টার যেকোনো একটা উল্লেখ করলেই হবে। আপনাদের যদি লেখা শেষ হয়ে যায়, তাহলে প্লিজ একজন একটু কমেন্ট করে বলবেন যে শেষ। হ্যাঁ, একজন একটু কমেন্ট করে বলবেন শেষ। আমি বোর্ড থেকে একটু মুছে ফেলবো যে জিনিসটা। ঠিক আছে? বোর্ড থেকে মুছে ফেলবো। একটু কাইন্ডলি যেকোনো একজন একটু বলবেন যে শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, যে এই ২ টা সংজ্ঞা কিভাবে আসলো সেটা আমরা জানবো, কোনো সমস্যা নেই। তবে আলোর আলোর যে ৭ টা ধর্মের কথা বললাম, নাম্বার 1, নাম্বার 1 সেটা হচ্ছে অপবর্তন। নাম্বার 2 সমবর্তন। নাম্বার 3 ব্যতিচার। এই ৩ টা আগে বললাম। অপবর্তন, সমবর্তন, ব্যতিচার। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি একটা জিনিস বুঝতেছেন নাকি বুঝতেছেন না? হ্যাঁ? ধরুন আমি এই যে ৩ টা শব্দ বললাম, ৩ টা শব্দ বলার পর আলোর এই ৩ টা ধর্ম, টোটাল ৭ টা ধর্ম, বাট এর মধ্যে এই ৩ টার নাম আমি বললাম। অপবর্তন, এই নামটা শোনার পর আপনার কিছু আইডিয়া হচ্ছে কিনা? আপনি কিছু বলতে পারবেন কিনা অপবর্তন জিনিসটা কি? যদি ধরে নেন যে আপনি বলতে পারতেছেন না, তাহলে বুঝতে হবে যে আসলে এটা সম্পর্কে আপনার কোনো বিগত কোনো জ্ঞান অর্জন করা নেই। অর্থাৎ এটা আপনার কাছে স্পষ্ট না। আমি যদি একটা বাক্য বলি, হ্যাঁ, একটা শব্দ বলি, যেমন ধরেন আমি ভালো আছি। এইটা বলাতে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, আপনি সেটা বুঝতে পারতেছেন। কারণ এই সব অর্থগুলো, এই কয়েকটা শব্দের অর্থ আপনি জানেন। বাট এই যে অপবর্তন শব্দটা বললাম, আপনি কিছু বলতে পারতেছেন না। তার মানে এটা সম্পর্কে আপনার ধারণাটা স্পষ্ট না। সমবর্তন বললাম, এটাও আপনার কাছে ক্লিয়ার না। ব্যতিচার বললাম, এটাও আপনার কাছে ক্লিয়ার না। তাহলে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন যে বিষয়টা, এই যে আপনি বুঝতে পারতেছেন এই জিনিসগুলো কি, তাহলে এইগুলোকে আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনারা কি করেন? শুধুমাত্র যে তথ্যগুলো মুখস্থ করেন যে আলোর ধর্ম হচ্ছে কয়টি? ৭টি। আছে কি, কি? অপবর্তন, ব্যতিচার, ঠিক আছে? সমবর্তন, প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ, ঠিক আছে? বিক্ষেপণ, বিচ্যুতি, বিচ্ছুরণ। এই যে এইভাবে মুখস্থ করেন। কিন্তু এইভাবে মুখস্থ করলে আসলে হবে না। আমার কথাটা বুঝতে পারছেন? বুঝে, বুঝে পড়তে হবে। শব্দগুলোর মিনিং বুঝতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? এখন একটা জিনিস খেয়াল করেন। এই যে ৩ টা ধর্ম, আমি আরো ৪ টা লিখতেছি, হ্যাঁ? আমি মুছে দিলাম, এবং ৪ নাম্বার যে ধর্মটা, সেটা হচ্ছে আপনার প্রতিফলন। ৫ নাম্বার যে ধর্মটা, সেটা হচ্ছে প্রতিসরণ। ৭ নাম্বার যে ধর্মটা, ৩ টা শব্দ প্রায় সমার্থক শব্দ হিসেবে কাজ করবে। হ্যাঁ? একটা হচ্ছে এই যে বিক্ষেপণ। বিক্ষেপণ, বা এটার সাথে রিলেটেড হচ্ছে আপনার বিচ্ছুরণ, হ্যাঁ? এবং এটার সাথে রিলেটেড হচ্ছে আরেকটা শব্দ, সেটা হচ্ছে বিচ্যুতি। এগুলো খুব কাছাকাছি জিনিস। তাই এটাকে ৭ নম্বরে রাখলাম। ও সরি, ৬ নাম্বার। এটা ৬ নাম্বার। হ্যাঁ? ৬ নাম্বার, এবং আরেকটা হচ্ছে ৭ নাম্বার। সেই ৭ নাম্বারটা একটু বলতেছি। সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই যে প্রতিফলন একটা, প্রতিসরণ আরেকটা জিনিস। আরেকটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সেটা কিন্তু আরেকটা জিনিস। আরেকটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন একটা বিষয় খেয়াল করুন, এই যে ৭ টা ধর্ম,
এই 7টা ধর্মের মধ্যে প্রতিফলন নিয়ে আলাদা এক আলোচনা আছে, প্রতিসরণ নিয়ে আলাদাভাবে আলোচনা আছে, বিক্ষেপণ বিচ্ছিন্ন এগুলো ঘটনা নিয়ে আলাদা আলোচনা আছে, পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলাদা আলোচনা আছে। কিন্তু সমবর্তন, ব্যতিচার, অপবর্তন এগুলো নিয়ে আসলে মূলত আলাদা ওইভাবে আলোচনা নেই। শুধু আমরা এই ওয়ার্ড গুলো জেনে নিই, কিন্তু আসলে আমরা ওয়ার্ড গুলো জানবো না, আমরা ওইগুলো সম্পর্কে জানবো। এই যে এইখানে এই যে 4টা লিখলাম, এই 4টা সম্পর্কে আমরা ধাপে ধাপে জানবো। বাট আজকে আমরা যে 3টা ধর্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপবর্তন, সমবর্তন এবং হচ্ছে ব্যতিচার। এগুলো কিভাবে সহজভাবে বুঝতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এই ধর্মগুলো ব্যাখ্যা করতে গেলে যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো সম্পর্কে আমরা জানবো। কেমন? তো এখন একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন যে প্রথমে আমরা যে জিনিসটা খাতার উপর হেডলাইন দেন বা যে কোনো একটা জায়গায় লিখে রাখুন, সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অপবর্তন। অপবর্তন হচ্ছে আলোর একটা ধর্ম এবং আলোর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। কেমন ঘটনা? কেমন ঘটনা সেটা আমি আপনাদেরকে একটু বলি। ধরেন ধরেন এই জায়গায় একটা আলোক উৎস আছে, এটা হচ্ছে একটা আলোক উৎস যেখান থেকে আলো বের হচ্ছে এবং চারিদিকে বের হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখবেন, ধরুন এই জায়গায় একটা পর্দা আছে, হ্যাঁ, এই জায়গায় একটা পর্দা আছে, এটা হচ্ছে পর্দা এবং পর্দার নাম দিলাম 1 নম্বর পর্দা। তো এই যে আলোক উৎসটা এটার সামনে হচ্ছে একটা পর্দা, ঠিক তার পেছনে মনে করেন আরেকটা বড় একটা পর্দা আছে, এটার নাম দিয়ে দিলাম দ্বিতীয় পর্দা। খেয়াল করুন, আগে বোঝার চেষ্টা করুন প্লিজ, মুখস্থ করবেন না, মুখস্থ করবেন না, আমি বোঝানোর জন্য ট্রাই করতেছি। আপনারা একটু আন্তরিক হলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। সংজ্ঞাটা লেখা দিব, বাট সংজ্ঞা লেখানোর আগে আগে এটা বুঝে নেন। একটা বিষয় খেয়াল করুন, যখন আলোটা চারিদিকে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পর এই জায়গায় একটা পর্দা আছে, তাহলে পর্দায় পড়লে ওইটার ভিতর দিয়ে যদি আলো যেতে না পারে, যেতে যদি না পারে, তাহলে পেছনে কি হবে? একটা ছায়া তৈরি হবে না? ধরুন এই যে এতটুকু এলাকা জুড়ে, এই যে এতটুকু এলাকা জুড়ে আপনার কি হলো, এই যে প্রথম যে পর্দাটা, এই পর্দাটার ছায়া পড়লো, ছায়া পড়লো, তো আপনার কাছে স্বাভাবিকভাবে মনে হবে এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে পুরোপুরি ভাবে অন্ধকার। এই যে জায়গাটা, যদিও একটু উপহাস করে বলতেছি, আমার বোর্ডটা পুরোটাই অন্ধকার, এরকম মনে হবে আপনাদের কাছে। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন যে এই জায়গাটা, এটা ছায়া এই জায়গায় পড়ার কারণে এই জায়গাটুকু অন্ধকার মনে হচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে পুরোপুরি ভাবে অন্ধকার, কিন্তু যখনই আপনি কাছে যাবেন, যতই কাছে যাবেন, এই যে বর্ডার গুলোর কথা বলতেছি না, আপনি এমন একটা স্পষ্ট দাগ দেখাতে পারবেন না যেটা পুরোপুরি ভাবে অন্ধকার হওয়ার পর তার পরের অংশটা আলোকিত হয়েছে। অর্থাৎ এই যে বাইরের যে এন্টায়ার জায়গাটা, এটা তো আলোকিতই, এটা আলোকিত, কিন্তু এই যে আমি একটা বর্ডার দিয়েছি যে জায়গাটা অন্ধকার হয়েছে, তার খুব কাছে গেলে এই যে বর্ডারটা কিছুটা আবছা অন্ধকার দেখা যাবে, পুরোপুরি স্পষ্ট অন্ধকার দেখা যাবে না। তার মানে কিছুটা আলোকিত, কিছুটা অন্ধকার। ওই যে চর্যাপদের মতো, আলো আধারী ভাষা, হ্যাঁ, আলো আধারী ভাষার মতো। বিষয়টা হচ্ছে এইখানে এমন কোন স্পষ্ট বর্ডার লাইন পাওয়া যাবে না যেটা আসলে পুরোপুরি ভাবে অন্ধকার। তাহলে ঘটনাটা কি ঘটলো? আপনি তো জানেন যে এটার ছায়া পড়ছে, তাহলে ছায়া তো পুরোপুরি ভাবে অন্ধকার হওয়ার কথা, কিন্তু ছায়াটা পুরোপুরি ভাবে অন্ধকার হলো না কেন? কারণ হচ্ছে এইখানে যখন আলোটা আসতেছে, এই এতটুকুর মধ্যে বাধা পাচ্ছে। আচ্ছা, এতটুকুর মধ্যে বাধা পাওয়ার পর এই যে সাইড দিয়ে আলোটা বের হয়ে যাচ্ছে না, সাইড দিয়ে বের হয়ে গিয়ে এই যে জায়গাগুলোতে তো সে পড়তেছে, আলোকিত করতেছে, তাহলে এই যে কিছুটা অংশ মানে অন্ধকার হবে, বাট এর যে চারিদিকের যে বর্ডারটা এটা পুরোপুরি ভাবে অন্ধকার বোঝা যাবে না। তাহলে কিছুটা অন্ধকার, কিছুটা আলোকিত। তাহলে এই যে ঘটনাটা থেকে আমরা কি বুঝতে পারলাম? আলো যখন কোন একটা কিছুতে বাধা পায়, বাধা পাওয়ার পরও সে কিছুটা কোনাকুনি দিয়ে কিন্তু সে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা পাওয়ার পর তার কিছু অংশ এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে বাধা পাওয়ার পর সে এই দিক দিয়ে কোণ করে ওই দিকে চলে যেতে চায়। এই যে কোণ করে চলে যাওয়া, অ্যাঙ্গেল তৈরি করে চলে যাওয়া, একটু বেঁকে যাওয়া, বাধা পাওয়ার পর কোন জায়গায় চলার পথে বাধা পাওয়ার পর কিছুটা বেঁকে যাওয়া, বেঁকে গিয়ে তারপর বাকি যে জায়গাটা, বাইরের যে জায়গাটা সেটাকে আলোকিত করা, এই জিনিসটাকে বলা হয় অপবর্তন। তাহলে অপবর্তন যদি আপনি বলতে চান এক কথা যে স্যার আচ্ছা আপনিই বলুন অপবর্তন বলতে আসলে কি বোঝানো হয়, আমি তাহলে বলবো অপবর্তন বলতে শুধুমাত্র এক কথায় বলবো, সেটা হচ্ছে আলো, আলো কোণ তৈরি করে, হ্যাঁ, আলো কোণ তৈরি করে চলাচল করে। আলো কি তৈরি করে চলাচল করে?
কোণ তৈরি করে চলাচল করে। তাহলে আপনারা অপবর্তনের সাইডে একটু ছোট করে লিখে রাখুন যে আলোর কোণ তৈরি করে চলাচল করা, অর্থাৎ কোন একটা জায়গায় বাধা পেয়ে একটু বেঁকে বেঁকে গিয়ে চলাচল করা, চারিদিককে আলোকিত করা, আলোর এই ঘটনাকে আসলে বলা হয় আলোর অপবর্তন। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? প্লিজ একটু কাইন্ডলি আবার একটু বলুন যে আসলে বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে না পারেন আমি আবার বুঝাবো এই জিনিসটা, ঠিক আছে? একটু কাইন্ডলি কমেন্টস করে একটু বলেন, হ্যাঁ, যে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে আপনারা একটু সাইডে লিখে রাখুন, অপবর্তনের সাইডে একটু লিখে রাখুন যে অপবর্তন মানে হচ্ছে, হ্যাঁ, আমি সংজ্ঞাটা আবার বলতেছি, লিখে রাখুন যে অপবর্তন মানে হচ্ছে আলো চলাচলের সময় যখন কোনো কিছুতে, হ্যাঁ, যখন কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়, তখন সে কিছুটা কোণ তৈরি করে চলাচল করে, একটু বেঁকে গিয়ে চলাচল করে। এই যে কোণ তৈরি করে চলাচল করা মানে হচ্ছে যে জায়গাটা বাধা পেল সে সাইড দিয়ে একটু বের হয়ে তারপর চারিদিককে আলোকিত করবে। আবার বলছি, সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে অপবর্তন মানে হচ্ছে আলো চলাচলের সময় যখন কোনো প্রতিবন্ধকের, হ্যাঁ, যখন কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয় তখন সে কিছুটা কোণ তৈরি করে চলাচল করে বা বেঁকে গিয়ে চলাচল করে চারিদিক আলোকিত করে। আলোর এই ঘটনাটাকে, এই যে বেঁকে গিয়ে চলাচল করা, কোণ তৈরি করে চলাচল করা, এই জিনিসটাকে আসলে মূলত বলা হয় অপবর্তন। আচ্ছা, তাহলে লেখা হয়ে গেলে একটু শেষ বলবেন অবশ্যই, হ্যাঁ, শেষ বলবেন। এবার আসুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো অপবর্তন সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো সমবর্তন সম্পর্কে। কেমন, যে সমবর্তন জিনিসটা কি, এই শব্দটা সম্পর্কে আমাদের তেমন একটা আইডিয়া নেই, বাট আমরা চেষ্টা করবো এই জিনিসটা সম্পর্কে জানার। হ্যাঁ, সমবর্তন, সমবর্তনের কথাটা আমরা শুনলে আসলে ওইভাবে বুঝতে পারি না। থ্যাংক ইউ, যে ডান বলছেন, আমাকে একটু উপকার করলেন, সহযোগিতা করলেন, ঠিক আছে, অনেক ধন্যবাদ আসলে। হ্যাঁ, কষ্ট করে এই করলেন। তো সমবর্তন বলতে আসলে কি বুঝি? যেমন ধরেন সমবর্তন শব্দটা শুনে আমি কিছু বুঝতেছি না, তার মানে এটা সম্পর্কে আমার কোনো তথ্য আমার ব্রেনের মধ্যে নেই, ঠিক না? তাহলে আমাকে কি করতে হবে? স্টোর করতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, বানিয়ে বানিয়ে যেন লিখতে পারি, অর্থাৎ নিজে থেকে যেন লিখতে পারি, সেই চেষ্টাটা তৈরি করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, সমবর্তন জিনিসটা কি? আমি যদি আপনাদেরকে ফিজিক্সের ভাষায় বলি তাহলে একদমই বুঝবেন না। নরমাল করে একটা জিনিস বলি, সেটা একটু খেয়াল করুন। ধরুন বাইরে তীব্র রোদ, দিনের বেলা তীব্র রোদ, আমরা অনেক সময় কি করি? সানগ্লাস ব্যবহার করি না? খেয়াল করুন, আমরা অনেক সময় কি করি? সানগ্লাস ব্যবহার করি। আচ্ছা, বাইরের তীব্র রোদে যদি আমরা নরমালি কোনো কিছু ব্যবহার করা ছাড়া যদি তাকাই, তাহলে তীব্র আলো আমাদের চোখের ভিতর প্রবেশ করবে। আমাদের কিন্তু দেখতে আরাম লাগবে না। ঠিক না? আমাদের কিছুটা কষ্ট হবে। আমরা চোখটা এইভাবে একটু বন্ধ বন্ধ করে রেখে তারপর তাকানোর চেষ্টা করব। পলকগুলো একদম ছোট ছোট করে রেখে তারপর তাকানোর চেষ্টা করব। তাহলে আমাদের চোখের জন্য তীব্র আলো কষ্টদায়ক। এটা আগে ক্লিয়ার হন। তীব্র আলো আমাদের চোখ সহ্য করতে পারে না। আমাদের চোখের আরাম সৃষ্টি হয় না। দেখতে সহজ হয় না। তো তখন আমরা কি করি? ধরেন আমরা একটা সানগ্লাস ব্যবহার করলাম। সানগ্লাস ব্যবহার করলে কি হয়? তীব্র আলোটা কি আর চোখে আসতে পারে? সানগ্লাস যখন আমি ব্যবহার করলাম, তখন আলোটা ১ম এ এসে আগে কোথায় পড়বে? আমার চোখে না সানগ্লাসে? সানগ্লাসে পড়বে। সানগ্লাসে পড়ার পর তারপর সে ওইটার ভিতর দিয়ে গিয়ে কোথায় পড়বে? আমার চোখে এসে পড়বে। তাহলে তখন কি তীব্রতাটা বেশি থাকে? দেখতে কি কষ্ট হয়? নাকি আরাম লাগে? সানগ্লাস পরলে আমাদের আরাম লাগে। তাহলে সানগ্লাস পরে যদি তীব্র আলোতে আমাদের দেখতে সুবিধা হয়, তাহলে আগে তীব্রতা বেশি ছিল, এখন তীব্রতা কম। এই যে তীব্রতা বেশি থেকে তীব্রতা কমিয়ে ফেলা, যে কোনো কিছু একটা সাহায্যে, যেমন এইখানে একটা সাহায্য নিলাম কার? সেটা হচ্ছে সানগ্লাসে। এই যে সাহায্য নিয়ে আমরা এই ঘটনাটা ঘটালাম, এই জিনিসটাকে আসলে আমরা এই ঘটনাটাকে আসলে মূলত বলে থাকি সমবর্তন। যে আলোর তীব্রতা কমিয়ে, হ্যাঁ, আলোর তীব্রতা যে কমানো, বেশি থেকে কমানো, এই যে ঘটনাটা, এই ঘটনাকে বলি সমবর্তন। তাহলে ফিজিক্সের ভাষায় আপনার যদি পরীক্ষা আসে তাহলে আপনি কিভাবে লিখবেন এই জিনিসটা? কিভাবে নোট করে নেবেন? একটা জিনিস একটু খেয়াল করেন। ধরেন ওই যে সেম আগের জিনিসটা, তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, তীব্র আলো।
এই যে তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, এইখানে মনে করেন যে এই আলোটা যখন চারিদিকে ছড়িয়ে পড়তেছে, এইখানে মনে করেন একটা গ্লাস আছে, ও ধরে নেন যে এটা সানগ্লাস। হ্যাঁ, এটা সানগ্লাস। তাহলে যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, মনে করবেন, মনে রাখবেন একটা জিনিস, আলো চারিদিকে ছড়িয়ে পড়ার অর্থ হলো বিভিন্ন তলে, বিভিন্ন তলে সে ক্রিয়া করে, অর্থাৎ বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে পড়তেছে। এখন আপনি কি করবেন, এই তীব্রতাটাকে কমাবেন। তাহলে বিভিন্ন তলে ক্রিয়া করার জায়গায় যদি সেটাকে একটা তলে নিয়ে আসতে পারেন, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়তেছিল, আপনি কি করলেন, আলোটাকে এতটুকু রেঞ্জের মধ্যে আটকিয়ে ফেললেন। এই যে এতটুকু রেঞ্জ, এই রেঞ্জটার মধ্যে আপনি আটকিয়ে ফেললেন। তাহলে আগে চারিদিকে ছড়িয়ে পড়ছিল, এখন এই গ্লাসটার মধ্যে দিয়ে যখন সে আসলো, এই যে গ্লাসটার মধ্যে দিয়ে যখন আলোটা এদিকে আসতেছে, তখন সেই আলোর কি হচ্ছে, আর চারিদিকে ছড়াচ্ছে না। তার অর্থ হলো আগে বিভিন্ন তলে ক্রিয়া করত, এখন একটা তলে ক্রিয়া করে। আগে তীব্রতা বেশি ছিল, এখন তীব্রতা কি কমে গেল। এই যে যে জিনিসটার সাহায্যে আমরা আলোর তীব্রতাটাকে কমিয়ে দিলাম, সেটা একটা গ্লাস হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, যেমন ক্যামেরার লেন্সের ফিল্টার, সেটাও হতে পারে। তো এই জিনিসটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় পোলারাইজার। কি বলা হয়? পোলারাইজার। আমি আবার বলছি, এটাকে বলা হয় পোলারাইজার। অর্থাৎ এই যে পোলারাইজার, এই পোলারাইজার হিসেবে একটা গ্লাস হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। আমি সিম্পল একটা জিনিস দিয়ে আসলে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে সংজ্ঞায়িত করবেন কিভাবে, সংজ্ঞাটা লিখবেন কিভাবে? হ্যাঁ, লিখে রাখো, আলোর তীব্রতা, আলোর তীব্রতা যখন বেশি থাকে, আলোর তীব্রতা যখন বেশি থাকে, তখন সে বিভিন্ন তলে ক্রিয়া করে। আলোর তীব্রতা যখন বেশি থাকে, তখন সে বিভিন্ন তলে ক্রিয়া করে চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে। এই আলো যখন কোনো একটি পোলারাইজারের মধ্য দিয়ে আসে, যখন কোনো একটি পোলারাইজার, আমি যদি প্রথমেই পোলারাইজার শব্দটা বলতাম, তাহলে হয়তো অনেকেই বুঝতে পারতেন না। বাট পোলারাইজার বলতে এখানে সিম্পল একটা জিনিস, ওই যে সানগ্লাস, সেটা হতে পারে। আপনি এটা বাসায় পরীক্ষা করতে পারেন কিভাবে। নরমালি আপনার মোবাইলের যে ব্রাইটনেস, এই মোবাইলের ব্রাইটনেস আপনি অনেক বাড়িয়ে দিলেন, একদম ফুল করে দিলেন, ফুল করে দিয়ে আপনি যদি এটার উপর গ্লাস রাখেন, এভাবে স্বাভাবিকভাবে দেখবেন, আর এরপর গ্লাস রাখবেন, তখন দেখবেন তীব্রতাটা কমে যাচ্ছে, দেখতে আরাম লাগছে। কথাটা বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আগে তীব্রতা বেশি ছিল, বিভিন্ন তলে ক্রিয়া করতো, চারিদিকে ছড়িয়ে পড়তো। যখনই সে পোলারাইজারের মধ্য দিয়ে যাবে, তখন সে বিভিন্ন তলের জায়গায় একটা তলে ক্রিয়া করবে, তাহলে তীব্রতা তখন কি হবে, কমে যাবে। আলোর এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় আপনার সমবর্তন। প্লিজ একটু জানান আপনারা অপবর্তন এবং সমবর্তন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, একটু কাইন্ডলি কমেন্টস করে জানান যে অপবর্তন এবং সমবর্তন এই জিনিসটা বোঝা গেছে কিনা। প্লিজ একটু দ্রুত রেসপন্স করবেন, তাহলে আমি আরো বেশি কিছু করাতে পারবো। মানে আপনাদের রেসপন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে যে আসলে আপনারা এই করতে পারতেছেন কিনা। সংজ্ঞাটা, ঠিক আছে, সংজ্ঞাটা আমি আবার বলতেছি, আমি এটা মুছে দিচ্ছি, আপনারা লিখে নেন, লিখে নেন, আবার বলছি। হুম, আলোর তীব্রতা যখন বেশি থাকে, হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আলোর তীব্রতা যখন বেশি থাকে, যখন বেশি থাকে, আলোর তীব্রতা যখন বেশি থাকে, তখন সে চারিদিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন তলে ক্রিয়া করে, চারিদিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন তলে ক্রিয়া করে। এই আলো, এই আলো যখন কোনো পোলারাইজারের মধ্য দিয়ে, হ্যাঁ, যখন কোনো এই আলো যখন কোনো পোলারাইজারের মধ্য দিয়ে অতিক্রম করে, এই আলো যখন কোনো পোলারাইজারের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন তার তীব্রতা কমে যায়, তখন তার তীব্রতা কমে যায়। আগে তীব্রতা বেশি ছিল, এরপরে পোলারাইজারের মধ্য দিয়ে গেলে তার তীব্রতা কি হয়, কমে যায়। তখন সে বিভিন্ন তলের জায়গায় একটি তলে ক্রিয়া করে, একটি তলে আবদ্ধ হয়ে যায়। আলোর এই ঘটনাকে সমবর্তন বলে। আমি কিন্তু বইয়ের ভাষায় বলিনি, আপনারা যেভাবে বুঝবেন আমি চেষ্টা করছি সেই ভাষায় বলার। বইয়ের ভাষায় বললে অনেকটাই বুঝতেন না, অনেকগুলো জায়গায় ঝামেলা হতো। আবার বলবো, ঠিক আছে, সমস্যা নেই, আবার বলতেছি। আলোর তীব্রতা যখন বেশি থাকে, আলোর তীব্রতা যখন বেশি থাকে, তখন সে চারিদিকে ছড়িয়ে পড়ে,
তখন তা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন তলে ক্রিয়া করে, বিভিন্ন তলে ক্রিয়া করে। এবং এই আলো যখন কোনো পোলারাইজারের মধ্য দিয়ে অতিক্রম করে, এবং এই আলো যখন কোনো পোলারাইজারের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন সে একটি তলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এবং এর তীব্রতা কমে যায়। তখন সে একটি তলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এবং এর তীব্রতা কমে যায়। আলোর এই ঘটনাকে আলোর এই ঘটনাকে সমবর্তন বলে। তাহলে আপনারা যদি প্রশ্ন করেন আলোর তীব্রতা বেশি থেকে কমানোর জন্য কি ব্যবহার করা হয়? পোলারাইজার। এই পোলারাইজার হিসেবে কি হতে পারে? যে কোনো একটি সানগ্লাস গ্লাস হতে পারে, ঠিক না? তাহলে আলোর তীব্রতা কমানোর জন্য সিম্পল একটা উদাহরণ, সেটা হচ্ছে সানগ্লাস। কেমন? আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে আমরা সমবর্তন বুঝলাম, অপবর্তন বুঝলাম, আপনারা কি লিখে ফেলছেন? কমপ্লিট হয়ে গেছে? প্লিজ। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করে দেখুন, যে জিনিসটা আপনাদেরকে এখন আরেকবার বলবো সেটা হচ্ছে যে ব্যতিচার। ব্যতিচারের ঘটনাটা কি? হ্যাঁ, ব্যতিচারের ঘটনাটা কি? ব্যতিচার শব্দটা শুনলে আমরা ওই একই রকম ভাবে আমরা আসলে বুঝতে পারতেছি না। আপনারা একটু খেয়াল করে দিবেন। নরমালি চাল ধোয়ার জন্য মানে এক ধরনের পাত্র ব্যবহার করা হয় যার নিচে কিন্তু ছিদ্র থাকে। খেয়াল করে দেখবেন। কি থাকে? ছিদ্র থাকে। তাহলে ওই যেটা দিয়ে ছাকার সময় পানিগুলো বের হয়ে যায়। যেটাকে আমরা বলি এই আঞ্চলিক ভাষায় চালুন। হ্যাঁ? আপনারা অনেকেই সেটা চিনেন। চালুন। এবং এই চালুনের মধ্যে অনেক ছিদ্র থাকে না? ছিদ্র থাকে। আচ্ছা, তো ধরুন সেম জিনিসটা খেয়াল করবেন, সেম জিনিসটা কনসেপ্ট কিন্তু কাছাকাছি। আপনার হচ্ছে ওই যে আলোটা মনে করেন একটা উৎস থেকে বের হচ্ছে। আলোটা মনে করেন একটা উৎস থেকে বের হচ্ছে। ধরুন আপনি এখন যে রুমটাতে আছেন, সেই রুমটাতে আমরা কি করলাম? মানে পুরোপুরিভাবে, হ্যাঁ? পুরোপুরিভাবে অন্ধকার করে দিলাম। ১ম কথা হলো পুরোপুরিভাবে অন্ধকার করে দিলাম। অন্ধকার করে দেওয়ার পর শুধুমাত্র একটা লাইট আপনার কাছে আছে যেটা থেকে আলো বের হচ্ছে। আপনি কি করলেন? এই লাইটের সামনে ইয়া বড়, বড় ২ টা পর্দা দিয়ে দিলেন। একটা পর্দা দিয়ে দিলেন, ইয়া বড় একটা পর্দা। মানে এর বাইরে আর আলো যেতে পারতেছে না। খেয়াল করে দেখবেন, এর বাইরে আর আলো যেতে পারতেছে না। তা আপনি কি করলেন? এইখানে আরেকটা পর্দা রাখছেন। কালো রঙের একটা পর্দা। মনে করেন এখানে একটা পর্দা রাখছেন। তাহলে এইখানে তো কোনো ছিদ্র নাই, এখানে কোনো কিছুই নাই যে যার মধ্য দিয়ে আলো বের হয়ে ওই পর্দায় গিয়ে পড়বে। তা আমি কি করলাম? মনে করেন যে এখানে একটা ছিদ্র করে দিলাম আর এই জায়গাটা একটা ছিদ্র করে দিলাম। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গায় একটা ছিদ্র করলাম, ধরুন এই জায়গায় একটা ছিদ্র করলাম। তো ছিদ্র করার পর আলো কি হবে? এই পথ দিয়ে বের হবে, ঠিক কিনা? এই পথ দিয়ে বের হয়ে এই জায়গায় গিয়ে পড়বে। আবার আলো কিন্তু এই ছিদ্র পথ দিয়ে, এগুলো দিয়ে তো আর যেতে পারতেছে না, কারণ এখানে বাধা পাচ্ছে, এখানে বাধা পাচ্ছে, এখানে বাধা পাচ্ছে। যাওয়ার পথ হচ্ছে এই যে ছিদ্র পথ। তাহলে এই ছিদ্র পথ দিয়ে বের হয়ে নিচেটা দিয়ে আবার গিয়ে এই পর্দায় পড়বে। এখন আমার কথা একটা একটু খেয়াল করে দেখুন। একটা কথা একটু খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে আলো এই যে ছিদ্র পথ দিয়ে বের হয়ে, তাহলে সরাসরি এটা যে পথে আসবে সোজা আয়েশা এই জায়গাটা শুধু আলোকিত করবে। এই জায়গাটা আপনার শুধু কি হবে? আলোকিত করবে। আচ্ছা, ভালো কথা। এবং এই দিক দিয়ে যখন আসবে তখন ধরেন এই জায়গাটা আপনার আলোকিত হবে। মানে নরমালি আমাদের সেন্স যেটা বলে এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা আলোকিত হবে, কারণ আলো এসে সোজা এই জায়গাটায় পড়বে। কিন্তু বাস্তবে কি তা ঘটে? বাস্তবে কিন্তু তা ঘটে না। খেয়াল করে দেখবেন একটা বিষয়, আপনি নিজেও এই পরীক্ষাটা করে দেখতে পারেন। মনে রাখবেন একটা বিষয়, এই জায়গাটায় কখনোই আলো শুধুমাত্র একটা পয়েন্টে, এই পয়েন্ট এবং এই পয়েন্টে দুইটা ছিদ্র পথ দিয়ে আসছে, তো তো শুধু এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যে শুধু আলোকিত করবে তা না। খেয়াল করে দেখবেন ভালো করে পরীক্ষাটা করে, একটা জায়গায় মানে আলোকিত হলে অন্য একটা জায়গায় অন্ধকার, আবার আলোকিত, আবার অন্ধকার, আবার আলোকিত, আবার অন্ধকার, আবার আলোকিত। তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা আলোকিত, এই জায়গাটা অন্ধকার, এই জায়গাটা আলোকিত, এই জায়গাটা অন্ধকার, এই জায়গাটা আলোকিত, এই জায়গাটা অন্ধকার। এই যে আলো, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, এই জিনিসটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় ডোরা বা কোটকি। বাট এই জিনিসটা লাগবে না, আমি জাস্ট এমনি বললাম জানার জন্য। তাহলে দেখা যাচ্ছে
আলো ছিদ্র পথে বের হয়ে যাওয়ার পর যদি আলো কণাই হতো, খেয়াল করবেন একটা বিষয়, যদি আলো কণাই হতো তাহলে সে শুধুমাত্র একটা জায়গাকে আলোকিত করতো, এই ছিদ্র পথ দিয়ে এসে শুধু একটা জায়গাকে আলোকিত করতো, এই ছিদ্র পথ দিয়ে এসে আরেকটা জায়গাকে আলোকিত করতো, তার মানে দুইটা জায়গাকে সে আলোকিত করতে পারতো, বাকি আর কোনো জায়গাকে সে আলোকিত করতে পারতো না যদি আলো কি হতো, কণা হতো। কিন্তু আলো আসলে কণা না, আলোর মধ্যে তরঙ্গ ধর্ম বিদ্যমান। তরঙ্গ ধর্ম বিদ্যমান হওয়ার কারণে এই যে পেছনে যে পর্দাটা রাখছি, এর কিছু জায়গা আলোকিত হয় আবার অন্ধকার, আবার আলোকিত হয় আবার অন্ধকার, এইভাবে পর্যায়ক্রমে আলোকিত অন্ধকার, আলোকিত অন্ধকার, এরকম ঘটনা ঘটতে থাকে। আলো যদি কণায় হতো, যেমন ধরেন বুলেট, বন্দুক থেকে যদি আপনি বুলেট নিক্ষেপ করেন, ওই বুলেটটাকে যদি একটা কণা মনে করেন, ওই বুলেটটা কি করবে, একটা জায়গায় গিয়ে আঘাত করবে না অনেকগুলো জায়গায় গিয়ে আঘাত করবে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত করবে। তাহলে আলো যদি কণা হইতো তাহলে এই ছিদ্র পথ দিয়ে বের হয়ে সেই শুধু একটা জায়গাকে আলোকিত করতো, এইভাবে বারবার আলো আবার অন্ধকার, আলো আবার অন্ধকার, আলো আবার অন্ধকার, এরকম হতো না। এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা থেকে আমরা জানতে পারি আলো শুধু কণা না, আলো কিন্তু তরঙ্গ। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে আসলে মূলত বলা হয় আপনার ব্যতিচার। তাহলে ব্যতিচারের একদম এক কথায় যদি আপনারা বলেন যে স্যার ব্যতিচার জিনিসটাকে এক কথায় আপনি বলেন, সেটা হচ্ছে ব্যতিচারের কে যদি এক কথায় প্রকাশ করতে চান তাহলে হবে ব্যতিচার এর ধর্মটার মানে হচ্ছে আলো ছিদ্র পথ দিয়েও চলাচল করতে পারে, ছিদ্র পথ দিয়ে চলাচল করেও সে কি করতে পারে, চারদিককে আলোকিত করতে পারে। এই জিনিসটাকে আসলে মূলত কি বলা হয়, ব্যতিচার। তাহলে আলো যে ছিদ্র পথে চলাচল করে, ছিদ্র পথে, আচ্ছা গ্রাম দেশে বা মনে করেন যে টিনের চালে যদি ফুটো থাকে সেদিক দিয়ে আলো বের হয়ে আসে না, আলো আসলে তখন আপনারা কি এই যে ঘরের মধ্যে নরমালি কি ধুলোবালি দেখতে পান, কিন্তু যখন আলোটা আসে তখন কিন্তু ধুলোবালিগুলো দেখতে পান ওই আলোতে। তাহলে আলো ছিদ্র পথ দিয়ে চলাচল করে নাকি করে না, করার পর সে কি আলোকিত করে না, পুরোপুরি সে আলোকিত করে ফেলে। ভালোভাবে যদি খেয়াল করে দেখুন, পুরোপুরি ভাবে সে আলোকিত করতে পারে না। ধরেন পুরো ঘর অন্ধকার করে দিচ্ছেন, কয়েকটা ছিদ্র আছে, সেদিক দিয়ে যদি আলো ঢুকে তাহলে পুরো ঘরকে সে অন্ধকার করবে না, কিছুটা আলোকিত হবে কিছুটা অন্ধকার হবে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আসলে ব্যতিচার বলে। ব্যতিচারের সাথে কিন্তু আমরা পরিচিত, কিন্তু ফিজিক্সের ভাষায় পরিচিত না, ঠিক কিনা? তাহলে এক কথায় শুধু লিখে রাখেন, ব্যতিচার মানে হচ্ছে আলোর ছিদ্র পথে চলাচল করে আলোকিত এবং অন্ধকার পর্যায় তৈরি করা, আলোকিত এবং অন্ধকার পর্যায় তৈরি করা। আপনারা বুঝতে পারছেন কিনা এই যে তিনটা জিনিস বুঝালাম? অপবর্তন, আমি চাইলে এটা শুধু এক লাইন করে আপনাদেরকে বলে দিতে পারতাম, বাট আসলে এই জিনিসটা যেহেতু গত ক্লাসে অন্যান্য জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি, তাই এই জায়গায় এই জিনিসগুলো নিয়ে একটু বেশি আলোচনা করতেছি। কথাটা বুঝতে পারছেন? প্লিজ একটু জানান যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা, একটু কাইন্ডলি জানান দয়া করে, যে আপনাদের কাছে এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা, অপবর্তন, সমবর্তন এবং হচ্ছে আপনার ব্যতিচার। আমি আবার একবার বলে দিই, অপবর্তন মানেটা কি? অপবর্তন মানে হচ্ছে আলো কিছুটা কোণ তৈরি করে বাধা পাওয়ার পরেও, সে ধরেন আপনি চলতেছেন চলতেছেন চলার পথে একটা জায়গায় বাধা পেলেন, বাধা পাওয়ার পর আপনি কি চলা থামিয়ে দিবেন? তারপর আপনি চেষ্টা করবেন না অন্য একটা দিক দিয়ে যাওয়ার? তাহলে আলো এমনই কোন একটা জায়গায় বাধা পাওয়ার পর সে তারপর অন্য একটা জায়গায় বাঁকা হয়ে তারপর চলে যায়। সমবর্তনে কি? সমবর্তন হচ্ছে তীব্রতার বিষয়। সংক্ষেপে মনে রাখবেন, তীব্রতার বিষয়। তীব্রতা যখন বেশি থাকে তখন একটা কিছু ব্যবহার করে আমরা তার তীব্রতা কমিয়ে দিতে পারি। বিভিন্ন তলে ক্রিয়া করতো, সেটা একটা তলে ক্রিয়া করবে। তীব্রতা বেশি ছিল, তীব্রতা কমে যাবে। এই ঘটনাটা হচ্ছে সমবর্তন। আর আলো যে ছিদ্র পথে চলে চারিদিককে আলোকিত করতে পারে আবার অন্ধকার পর্যায়ে তৈরি করতে পারে, এই জিনিসটাকে আসলে বলে থাকি আমরা ব্যতিচার। ডেফিনেশনটা আচ্ছা তাহলে একটু লিখে রাখুন, একটু লিখে রাখুন যে আলো, আলো কোনো উৎস থেকে নির্গত হয়ে, আলো কোনো উৎস থেকে নির্গত হয়ে, আলো কোনো উৎস থেকে নির্গত হয়ে ছিদ্র পথ দিয়ে চলাচল করেও, ছিদ্র পথ দিয়ে চলাচল করেও, আলো কোনো উৎস থেকে নির্গত হয়ে ছিদ্র পথ দিয়ে চলাচল করেও পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে আলো ও অন্ধকার পর্যায় সৃষ্টি করে, আলো ও অন্ধকার পর্যায় সৃষ্টি করে। আলোর এই ঘটনাকে, আলোর এই ঘটনাকে ব্যতিচার বলে, আলোর এই ঘটনাকে ব্যতিচার বলে। আবার বলছি, আলো কোনো উৎস থেকে নির্গত হয়ে ছিদ্র পথ দিয়ে চলাচল করে পর্যায়ক্রমে,
আলো কোনো উৎস থেকে নির্গত হয়ে ছিদ্র পথ দিয়ে চলাচল করে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আলো ও অন্ধকার পর্যায় সৃষ্টি করে। আলোর এই ঘটনাকে ব্যতিচার বলে। আলোর এই ঘটনাকে ব্যতিচার বলে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার আপনাদের কাছে? প্লিজ লিখতে পারছেন কিনা একটু তাড়াতাড়ি জানান। আমি মুছে দিলাম বোর্ডটা। শেষ। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখুন। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে জিনিসটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এখন আমরা জেনে নিব যে এই যে আলোর যে ৭ টা ধর্ম, এই ৭ টা ধর্ম ব্যাখ্যা করতে গিয়ে আমাদের ৪ টা তত্ত্ব লেগেছিল। তার ৪ টা তত্ত্ব লেগেছিল। তার মধ্যে ১ নম্বরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কণা তত্ত্ব। ১ নম্বরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কণা তত্ত্ব। তাহলে আপনারা একটু লিখে রাখুন। আপনারা একটু লিখে রাখুন। হ্যাঁ? এই কণা তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আমরা গত ক্লাসে বলেছিলাম। ঠিক আছে? তারপরে কিছুটা বলবো, বাট তথ্যগুলো এখন জিস্ট কথাগুলো আপনাদেরকে একটু লেখায় নিব। সেটা হচ্ছে কণা তত্ত্ব কে প্রদান করেন? কণা তত্ত্ব কে প্রদান করেন? সেটা হচ্ছে নিউটন। এবং এটা কত সালে? ১৬৭২ সালে। কণা তত্ত্ব কে প্রদান করেন? কণা তত্ত্ব প্রদান করেন নিউটন, এবং কত সালে? ১৬৭২ সালে। আবারও বলছি, আলোর যে তত্ত্ব, সেই তত্ত্ব থেকে কিন্তু কোনো প্রশ্ন হয়নি। শুধু বিসিএস এ একটা প্রশ্ন এসেছিল এই কণা তত্ত্বের আলোকে। সেটা হচ্ছে আমরা একটা বস্তুকে কখন দেখতে পাই? আমরা একটি বস্তুকে কখন দেখতে পাই? ঠিক আছে? আচ্ছা। এখন একটা বিষয় খেয়াল করুন। তাহলে কণা তত্ত্বের বিষয়টা কি ছিল? কণা তত্ত্বের বিষয়টা কি ছিল? মূল থিম কিন্তু আমি একটা একটা জিনিস বলে দিই। মূল থিমটা হচ্ছে আলো একটা উৎস থেকে বের হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। একেকজন বিজ্ঞানী বলছে এটা কণা আকারে বের হয়, একেকজন বিজ্ঞানী বলছে এটা তরঙ্গ আকারে বের হয়, একেকজন বিজ্ঞানী বলছে এটা চলাচলের সময় তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র তৈরি করে চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ? তো এই যে একেকজন বিজ্ঞানী একেক ধরনের কথা বলছে, সেগুলোই আসলে তাদের নাম অনুসারে তত্ত্ব হয়ে গেছে। এবং যে ধর্মটার উপর ভিত্তি করে বলছে সেটা সেই নাম অনুযায়ী হয়েছে। যেমন নিউটন আলোকে বলছে একটা কণার সাথে তুলনা করছে। কথাটা বুঝতে পারছেন? এই কারণে। কিরকম? বিষয়টা হচ্ছে যে ওই যে আমাদের আবার উৎস দরকার। মানে যার থেকে কি হবে? আলো বের হবে। যেমন একটা লাইট, একটা মোমবাতি, তার থেকে চারিদিকে কি হবে? আলো ছড়িয়ে পড়বে। আচ্ছা, তাহলে একটা উৎস থেকে যখন আলো নির্গত হয়, অর্থাৎ আলো যখন বের হয়ে আসে, তখন সে ক্ষুদ্র 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 কণা আকারে নির্গত হয়। আবার বলছি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে নির্গত হয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে নির্গত হয়, নির্গত হলে সে তো চলাচল করতেছে। কিভাবে চলাচল করবে? আপনাদেরকে ওই যে বুলেটের উদাহরণটা দিয়ে বলেছিলাম যে বুলেট কিন্তু চলাচল করার সময় এইভাবে আঁকাবাঁকা ভাবে কিন্তু চলাচল করে না, সোজা স্ট্রেট কিন্তু সে চলে যায়। ঠিক একই রকম ভাবে আলো একটা উৎস থেকে যখন আলো বের হয়, তখন এদিক দিয়ে যখন বের হচ্ছে তখন সে এদিকে স্ট্রেট লাইন বরাবর চলে যাচ্ছে, এদিক দিয়ে বের হলে এদিকে স্ট্রেট লাইন বরাবর চলে যাচ্ছে, এদিকে স্ট্রেট লাইন, এভাবে স্ট্রেট লাইন বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ সোজা সরল পথে চলে। তাহলে আলো যখন একটা উৎস থেকে বের হয় তখন সে কিভাবে বের হয়? আবার বলছি, কিভাবে বের হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়ে সে কিভাবে চলাচল করে? প্রশ্ন করবেন। প্রশ্ন করলে বারবার আপনার কি হবে? এই জিনিসটা আয়ত্ত হয়ে যাবে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়ে সে সোজা সরল পথে চলে। সোজা সোজা সরল পথে চলে। এই যে সোজা সরল পথে চলে, সে বিভিন্ন বস্তুর উপর পড়বে না? সে বিভিন্ন বস্তুর উপর পড়বে। সে বিভিন্ন বস্তুর উপর পড়বে। আচ্ছা, বস্তুর উপর যখন পড়ে, খেয়াল করবেন প্লিজ, বস্তুর উপর যখন পড়ে তখন সেটা কি হয়? প্রতিফলিত হয়ে কোথায় আসে? আমাদের চোখে আসে। আমাদের চোখে এসে পড়ে। আমাদের চোখের যে পেছনের যে অংশটা, চোখে এসে পড়লেই কি আমরা বস্তুটাকে দেখতে পাবো? না। যখন আমাদের চোখে এসে পড়বে, পড়ার পর পেছনের দিকে যে অংশটা, তার নাম হচ্ছে রেটিনা। তার নাম কি? রেটিনা। এটা আপনারা অনেকেই জানেন, তার নাম হচ্ছে রেটিনা। এই যে রেটিনায় তার একটা বিম্ব সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? বিম্ব সৃষ্টি হবে। এই যে বিম্বটা সৃষ্টি হলো, এই বিম্বটার ধরন কেমন? আবার বলছি, ধরন কেমন? নিজেকে এই যে পড়ার সময় বারবার প্রশ্ন করে করে পড়বেন, তাহলে দেখবেন আর ভুলবেন না কখনো। ঠিক আছে? সেটা কেমন? উল্টা। এই বিম্বটার ধরন কেমন? উল্টা।
এবং তখনই আমরা এই বস্তুটাকে দেখতে পাই। তাহলে এখান থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আপনার আসছে 18তম বিসিএস এ। আমি এখানে যদিও ছোট করে লিখছি, এটা আসলে আপনাদের জন্য না, এখানে লিখে রাখছে আজকে কি কি টপিক আলোচনা করব তার জন্য আর কি। তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা তাহলে কি কণা তত্ত্বটা লিখতে পারবেন না? যে আলোক উৎস থেকে আলো কিভাবে বের হয়, প্রশ্ন করতেছি, আলো কিভাবে বের হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়। কিভাবে চলে? সোজা সরল পথে চলে। চলার পর সোজা সরল পথে চলে কি হয়? চারিদিকে ছড়িয়ে পড়ে। চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন বস্তুর উপর পতিত হয়। ওইখানে পতিত হলে তারপর কি হয়? প্রতিফলিত হয়। কি হয়? প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়ে কোথায় আসে? আমাদের চোখে এসে পড়ে। আমাদের চোখে এসে পড়ে, চোখের কোন জায়গাটা এসে পড়ে? সেটা হচ্ছে রেটিনাতে। এবং রেটিনায় যখন পড়ে তখন কি হয়? উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং তখনই আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। এই যে কণাতত্ত্বটা, সেই কণাতত্ত্বটাই হচ্ছে এটা। নিউটন এই কথাটাই আসলে মূলত বলছে। এবং এখান থেকে এই কোশ্চেনটাই হয়েছিল যে আমরা কিভাবে একটি বস্তুকে দেখতে পাই বা কখন দেখতে পাই, সেটা হচ্ছে এই যে 18তম বিসিএস এর কোশ্চেন। তাহলে কণাতত্ত্বটা কি বুঝা গেছে? কণাতত্ত্ব কি বুঝতে পারছেন আপনারা? প্লিজ একবার বলুন। তাহলে আমার সাথে একবার বলুন, কণাতত্ত্ব কে প্রদান করেন? নিউটন। কত সালে? 1672 সালে। মনে রাখবেন ওই সময় 1672 সালের সময় নিউটন কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় উন্নতির শিখরে আছে। কারণ যে তখনকার যে লন্ডনের মানে রয়্যাল সায়েন্স যে একাডেমিটা, সেই একাডেমির মধ্যে কিন্তু তখন তিনি নামকরা বিজ্ঞানী এবং নামকরা বিজ্ঞানী। তিনি যখন একটা কথা বলবেন তখন সেটা কিন্তু মোটামুটি ভাবে সবার কাছেই গ্রহণযোগ্যতা পাবে, ঠিক না? মানিগণ্যী মানুষ এবং অনেক ধরনের বড় বড় ধরনের কথা বলে এবং জ্ঞানের কথা বলে, এবং সে আলোটাকে কণার সাথে তুলনা করছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন হয়, হ্যাঁ, আলোকে কণা হিসেবে চিহ্নিত করেন প্রথম কে? সেটা হচ্ছে নিউটন। কত সালে? 1672 সালে। তাহলে কণা তত্ত্বটা কি বুঝা গেল? আমরা একটি এখান থেকে একটা প্রশ্ন লিখে রাখেন, সেটা হচ্ছে 18তম বিসিএস এ এসেছে। আমরা একটি বস্তুকে কখন দেখতে পাই? আমরা একটি বস্তুকে কখন দেখতে পাই? সাইডে লিখে রাখুন 18তম বিসিএস। লিখিততে এসেছে। আমি কিন্তু বলেছি আজকে যে টপিকগুলো আলোচনা করছি এখান থেকে এখনো পর্যন্ত প্রিলিতে কোনো কোশ্চেন হয়নি। বাট হবে না কিন্তু এমন না। এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনাদেরকে পড়তে হবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এই যে কণাতত্ত্ব থেকে এই ইনফরমেশন গুলোই আমাদের দরকার। ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে তো আপনার কি হবে? নির্গত হবে, সোজা সরল পথে চলবে, কোন বস্তুর উপর কি হবে? পতিত হবে। পতিত হওয়ার পর কি হবে? প্রতিফলিত হবে। প্রতিফলনের পর আমাদের চোখের রেটিনা এসে পড়বে, উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হলে আমরা বস্তুটা দেখতে পাবো। তাহলে এখন একটা বিষয় মনে রাখবেন, আলোর যে 7টা ঘটনা আছে, ধর্ম আছে, আমরা বলেছিলাম অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, বিক্ষেপণ, এই যে 7টা ধর্ম, এই 7টা ধর্মের মধ্যে শুধুমাত্র প্রতিফলন আর প্রতিসরণ নিউটনের এই কণাতত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, অন্যগুলো ব্যাখ্যা করা যায় না। লিখে রাখুন এই কথাটা, যে কণাতত্ত্বের আলোকে, নিউটনের কণাতত্ত্বের আলোকে শুধুমাত্র আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ধর্ম ব্যাখ্যা করা যায়, অন্য কোনো ধর্ম ব্যাখ্যা করা যায় না। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা ব্যতিচারের ডেফিনেশনটা আরেকটু বলবেন। অনেক লেট করে তো বললা রে ভাই। আচ্ছা, আমি আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আলো কোন উৎস থেকে নির্গত হয়ে ছিদ্রপথ দিয়ে চলাচল করার সময়, যখন সে ছিদ্রপথ দিয়ে চলাচল করে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন দেখা যায় পুরো জায়গাটাকে কিন্তু সে আলোকিত করতে পারে না। পর্যায়ক্রমে আলো পর্যায় এবং অন্ধকার পর্যায় এটা সৃষ্টি হয়। এই জিনিসটাকে, এই যে আলো এবং অন্ধকার দুইটা জিনিস একসাথে সৃষ্টি করতেছে, এই জিনিসটাকে, এই ঘটনাটাকে বলতেছে ব্যতিচয়। কেমন? আচ্ছা, তা এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখুন। আমরা গণতত্ত্ব সম্পর্কে জানলাম, যদিও গতকালের ক্লাসে অনেকে অ্যাটেন্ড করছিল, যার কারণে আজকে হয়তো অ্যাটেন্ড করতেছে না, ভাবতেছে একই পড়াবো। কিন্তু বিষয়টা হচ্ছে গতকাল একটু টেকনিক্যাল সমস্যা ছিল, আজকেও কিছুটা আছে। আজকে হচ্ছে ক্যামেরার সমস্যাটা। আচ্ছা, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, যে তরঙ্গ তত্ত্বের কথাটা বলতেছি, এই যে তরঙ্গ তত্ত্বটা যিনি প্রদান করেন তার নাম হচ্ছে হাইগেন। তরঙ্গ তত্ত্ব যিনি প্রদান করেন তার নাম হচ্ছে
হাইগেন, বিজ্ঞানী হাইগেন, এবং যে সালটা একটু খেয়াল রাখবেন কেন, মানে এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে 1678 সাল। তার মানে কার সমসাময়িক একটু বলেন তো, কার সমসাময়িক সময়, সেটা কিন্তু নিউটনের সমসাময়িক সময়। তাহলে নিউটন যখন তার ক্যারিয়ারের উন্নতির চরম শিখরে, যখন সবার কাছে তার মর্মটা অনেক বেশি, সেখানে হাইগেনের তেমন কোনো পরিচয় ছিল না। সে একটা কথা বলছে যে আলো আসলে কণা না, আলো আসলে তরঙ্গ। পরবর্তীতে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এই প্রমাণটা পাওয়া গেছে। কিন্তু তখন সে সময় নিউটনের সমকালীন সময় যখন হাইগেন এই কথাটা বলছে, তখন তার এই কথাটার গুরুত্ব কেউই দেয়নি। তার প্রমাণটা কিভাবে জানবেন জানেন? সেটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তত্ত্ব কে প্রদান করে? ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা সেটা হচ্ছে আপনার 1864 সালে প্রদান করা হয়। তাহলে 1678 আর 1864, তাহলে খেয়াল করে দেখুন এতদিন পর্যন্ত প্রায় 200 বছরের, অর্থাৎ 1672 যেটা আর কি নিউটন যখন কণাতত্ত্ব প্রদান করেন, এই যে প্রায় 200 বছরের মতো কাছাকাছি যে সময়, এই 200 বছর পর্যন্ত সবাই নিউটনের কথা কি প্রাধান্য দিছে। যখনই ম্যাক্সওয়েল তার তাড়িত চুম্বকীয় তত্ত্বটা প্রদান করলো, তখনই সবাই নড়ে চড়ে বসলো। তখন থেকে 200 বছর পরে গিয়ে হাইগেনকে আসলে গুরুত্ব দিছে, জানেন? তাহলে বুঝতে পারছেন যে সমাজের পদমর্যাদাটা একটা কত বড় একটা বিষয়। হ্যাঁ, আপন মানুষ না সেও কিন্তু আপন হয়ে যায়। ঠিক আছে? আপনার কোন ধরনের মান না থাকলেও একটা পদ আপনাকে কতটুকু কি করে দিতে পারে। নিউটন আর হাইগেনের ক্ষেত্রে এই বৈষম্যটা কিন্তু সেই সময় হয়েছিল। নিউটনের কথাটাও ঠিক, আলোর মধ্যে কণা ধর্ম আছে। হাইগেনের কথাটাও ঠিক, তরঙ্গ ধর্ম আছে। কারণ প্রথম দিকে কিন্তু সংজ্ঞার মধ্যে আপনাদেরকে বলে দিছিলাম যে আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা, অথবা আলো হচ্ছে এক প্রকার তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাহলে তরঙ্গের কথাও বলছি, কণার কথাও বলছি। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, তাহলে এই যে তরঙ্গ তত্ত্বটা আসলে মূলত কি? তবে তরঙ্গ তত্ত্ব কে প্রদান করেন? বিজ্ঞানী হাইগেন। কত সালে প্রদান করেন? 1678 সালে। 1672 সাল হচ্ছে নিউটন কণাতত্ত্ব প্রদান করেন, আর 78 সালে হাইগেন প্রদান করেন। আচ্ছা, এখন একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখুন, যে বিষয়টা সেটা হচ্ছে এই তরঙ্গ তত্ত্বের মধ্যে আসলে বলা হয়েছেটা কি। হাইগেন সাহেব কি বলতে চেয়েছেন সেটা হচ্ছে ওই যে একই রকম ভাবে, আবার বলতেছি একই রকম ভাবে কি চলে আসবে, আলোকউৎস চলে আসবে। আলোকউৎস চলে আসলে আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তরঙ্গ বলতে তো আমরা বুঝি ঢেউ, ঠিক না? তখন এই আলোটা, আমরা তো বলি স্ট্রেট লাইন, সোজা সরল পথ, ঠিক না? আসলে এই যে এইভাবে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো বিজ্ঞানী হাইগেন বলতেছে যে আলো যখন একটা উৎস থেকে নির্গত হয়, তখন সে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং তখন তার বেগটা কি হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা নিয়ে বলবো পরে লাস্টের দিকে, বাট আপাতত বলে রাখতেছি, আপনারা মোটামুটি ভাবে অনেকেই জানেন যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে, আপনার কি হয়? আলোটা তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে চারিদিকে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়া এবং তার এই বেগটা নিয়ে, হ্যাঁ, এটাই হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। তাহলে আমি আবার বলতেছি, একটু লিখে নিন, কষ্ট করে একটু লিখে নিন। হ্যাঁ, একটু লিখে নিন। সেটা হচ্ছে যে আলো যখন কোন একটি উৎস থেকে নির্গত হয়, এটা হচ্ছে একটা উৎস। আলো যখন কোন একটা উৎস থেকে নির্গত হয়, তখন সে কিভাবে নির্গত হয়? নির্গত হয়ে সে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। তরঙ্গ আকারে চারিদিকে কত বেগে ছড়িয়ে পড়ে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে ছড়িয়ে পড়ে। আলোর এই যে মানে এই যে ঘটনাটা, ঠিক আছে? এটাই হচ্ছে আসলে কি তরঙ্গ তত্ত্ব। তাহলে তরঙ্গ তত্ত্বের মধ্যে কি লিখে রাখবেন? আলো কোনো একটি উৎস থেকে, নির্গত হয়ে তরঙ্গ আকারে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে, ওই যে আপনি কিলোমিটারও বলতে পারেন, 3 লক্ষ কিলোমিটারে, হ্যাঁ, বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। আবার বলছি, আলো কোনো একটি উৎস হতে নির্গত হয়ে তরঙ্গ আকারে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এতটুকু লিখলেই হবে। আচ্ছা, এখন একটা বিষয় আপনি খেয়াল করে দেখুন, এই যে আলো যে চলাচল করতেছে, আলো চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় কিনা?
মনে রাখবেন একটা বিষয়, এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে সেটা হচ্ছে যে আলো চলাচলের জন্য আসলে মূলত একটা মাধ্যমের প্রয়োজন হয়, হয় না যে এমন না, একটা মাধ্যমের প্রয়োজন হয়। এটা কে বলছে? বিজ্ঞানী হাইগেন বলছে। এবং সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটা হচ্ছে ইথার মাধ্যম। তবে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু প্রমাণ পাওয়া গেছে ইথার বলতে আসলে কোনো মাধ্যম নেই। আবার বলতেছি, ইথার বলতে কোনো মাধ্যম নেই। তাহলে আপনারা নিজেরাই বলুন ইথার আসলে কি? কাল্পনিক একটা ধারণা। যেহেতু বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই, হাইগেন সাহেব যে কথাটা বলছিলেন ইথার মাধ্যমের কথা বলছেন, তাহলে এটা আসলে একদম কাল্পনিক একটা ধারণা। তাহলে একটা জিনিস মনে রাখবেন, হাইগেনের তত্ত্ব অনুযায়ী যদি আমরা বলি, হাইগেনের তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলো কোন মাধ্যমে চলাচল করে? ইথার মাধ্যমে। হাইগেনের তত্ত্ব অনুযায়ী, নিউটনের তত্ত্ব অনুযায়ী না, কিন্তু নিউটনের কণা তত্ত্বের আলোকে না, হাইগেনের তরঙ্গ তত্ত্বের আলোকে, হাইগেনের তরঙ্গ তত্ত্বের আলোকে আলো ইথার মাধ্যম দিয়ে চলাচল করে। এখন আপনাদের দুই একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখবো, এটা লিখিততে আপনাদের কাজে লাগতে পারে। ইথার নামটা শুনলেন, কিন্তু ইথার যে মাধ্যম এটা কেমন, এটা আপনাদের প্রশ্ন জাগতেই পারে। তো এই মাধ্যমটা কেমন এটা সম্পর্কে হাইগেন কিছু কথা বলছে, সেই কথাগুলো বলতেছি। আপনারা একটু খাতার মধ্যে লেখেন ইথার মাধ্যমের বৈশিষ্ট্য। ইথার মাধ্যমের বৈশিষ্ট্য। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসতেছে, ঠিক আছে, আমাদের লেকচারও শেষ হয়ে যাবে, টেনশন করবেন না। ইথার মাধ্যমের বৈশিষ্ট্য। ইথার মাধ্যমের বৈশিষ্ট্যটা কি? ইথার মাধ্যমের এক নম্বর বৈশিষ্ট্য আপনারা লেখেন, এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন মাধ্যম। ইথার হচ্ছে একটা অবিচ্ছিন্ন মাধ্যম। দুই নম্বর, এই যে মাধ্যমটা, এটার স্থিতি স্থাপকতা বেশি। একটা অনুরোধ করব, যারা ওই প্রথম ক্লাসটা করেছেন গতকালকে, প্রথম ক্লাসটা করার পর কিছু জিনিস তুলে নিয়েছেন, খাতার যেসব জায়গায় স্পেস রাখতে বলছিলাম, এখন যে এক্সট্রা তথ্যগুলো বলতেছি, যেগুলো পাবেন সেগুলো একটু সাইডে সাইডে লিখে রাখবেন, তাহলে আর নতুন করে লিখতে হবে না। আর যারা লিখেন নাই, যারা আজকে প্রথম করতেছেন, তারা সবগুলো তুলে নেন, তাতে কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করেন, স্থিতিস্থাপকতা বেশি। আর তিন নাম্বার একটা বৈশিষ্ট্য, ঘনত্ব কম। ঘনত্ব কম। তাহলে এটা কিন্তু যদি এমসিকিউ তে প্রশ্ন হয় নিচের কোনটি ইথার মাধ্যমের বৈশিষ্ট্য না, আপনারা দেখবেন এই তিনটার বাইরে যেটা আছে সেটাই। আর যদি এই তিনটার মধ্যে নিচের কোনটি ইথার মাধ্যমের বৈশিষ্ট্য, তাহলে খেয়াল করবেন যেই জায়গাটায় ঝামেলা হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা ঝামেলা হবে আপনাদের এই জায়গাটায়, বেশি কম। কোনটা বেশি কোনটা কম? স্থিতিস্থাপকতা বেশি, ঘনত্ব কম। স্থিতিস্থাপকতা বেশি, ঘনত্ব কম। এখন আপনাদের বোঝার সুবিধার জন্য, যে এই যে বেশি কম যদি পরীক্ষার হলে প্যাচ লাগিয়ে ফেলেন, এটা যেন প্যাচ না লাগে, এর জন্য আপনাদেরকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করে দিব। ঘনত্ব জিনিসটা আমরা সবাই বুঝি, বাট এই যে স্থিতিস্থাপকতা, এটা আমরা আসলে সহজে বুঝতে পারি না। স্থিতিস্থাপকতা এই শব্দটা বলতে আসলে কি বোঝানো হয়, কেমন? তো এটা আসলে একটু আপনাদেরকে ছোট করে একটু বলে দিব। ছোট করে খাতার যে কোনো একটা সাইডে ছোট করে একটু লিখে নেন, ছোট করে একটু লিখে নেন যে স্থিতিস্থাপকতা বেশি, এটা যে বেশি, এটা কিভাবে মনে রাখবেন জিনিসটা, সেটা হচ্ছে যেন প্যাচ না লাগে। একটা বিষয় হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে একটা বস্তু, সেই বস্তুটার উপর যদি বল প্রয়োগ করেন, বস্তুটার আকার আকৃতির পরিবর্তন ঘটতে পারে। কিসের পরিবর্তন? আকার আকৃতি। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আকার আকৃতি। যদি একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে এর আকার আকৃতির, যদি আপনার হচ্ছে এই যে এর আকার আকৃতির, আচ্ছা ক্লিয়ার বোঝা যায় না, বোর্ড মনে হয় ক্লিয়ার মনে হচ্ছে না, ঠিক না? ক্যামেরার আমি আসলে ল্যাপটপের রিয়েল যে ক্যামেরাটা সেটা দিয়ে আসলে ইউজ করতেছি, ঠিক আছে। একটা আলাদা ওয়েব ক্যাম আসলে অনলাইনে অর্ডার করছি আর কি, আমাদের এদিকে কোনো কিছু খোলা নাই, ভালোটা পাইনি, তাই একটা ভালো ওয়েব ক্যাম আমি অর্ডার করছি, মেগাপিক্সেল বেশি এবং রেজলিউশনও খুব ভালো। আমারটা এখন যেটা আছে সেটা হচ্ছে এইচডি ক্যামেরা, তো মোটামুটি একটা সাপোর্ট দিচ্ছে, হয়তো লাইট সাপোর্টের কারণে একটু হচ্ছে, কারণ লাইটটা দুই দিকে লাগাইছি আর কি, হয়তো অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে আপনাদের, ঠিক আছে। ইনশাল্লাহ আগামীকালের মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা,
তো এখন একটা বিষয় খেয়াল আমার এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই, আমার এখানে কিন্তু নেট কানেকশন একদম ভালো রাখছি যাতে আপনাদের কোনো ধরনের ঝামেলা না হয়। আমি এখানে 10 এমবিপিএস এর লাইন নিয়েছি আসলে মূলত, এবং এটার কিন্তু আপলোড স্পিড যেটা লাইভ স্ট্রিমিং এর জন্য সেটা কিন্তু 25 এমবিপিএস প্লাস আর কি এই জায়গায়। তো যে জায়গায় একদম ঝাপসা হবে না, হয়তো লাইটিং এর একটু প্রবলেমের কারণে একটু এই মেগাপিক্সেল একটু কম হওয়ার কারণে এই কারণে একটু হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্লাস 10টা পর্যন্ত নিব, এর বেশি নিব না। এই যে 15 মিনিট আছে, আর বেশি কথা বলবো না। ঠিক আছে, কেউ কেউ একটু প্রবলেমের কথা বলতেছে তাই একটু উত্তর দিলাম আর কি। আচ্ছা, এখন দেখেন একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করবেন যদি এর আকার আকৃতির পরিবর্তন ঘটে যায়, খেয়াল করেন এর আকার আকৃতির যদি পরিবর্তন ঘটে যায় তাহলে এই বস্তুটাকে আমরা বলবো বিকৃত বস্তু। বিকৃত মানে তার আকার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ওই যে গত ক্লাসে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে বলছিলাম যে একটা আটার গোলাকে যদি চাপ দেন তাহলে এটা চ্যাপ্টা হয়ে যাবে, তাহলে বিকৃত হয়ে গেছে। তখন এই যে আপনি যদি হাত দুটা সরায় নেন, ওইটা কি আর আগের অবস্থায় ফিরে আসবে? আগে যেমন গোল অবস্থায় ছিল, চ্যাপ্টা হওয়ার পর আগের গোল অবস্থায় আর ফিরে আসবে না। তাহলে তার মধ্যে এই যে ধর্মটা, স্থিতিস্থাপকতা যে ধর্ম, এই ধর্মটা নাই। কিন্তু রাবারকে আপনি চাপ দিয়ে আপনি এটাকে করে ফেলেন, একদম পিষে ফেলেন, কিন্তু তারপরও যদি আবার আপনি আপনার এই হাত দুটো সরিয়ে নেন, রাবারটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে সব বস্তু আগের অবস্থায় ফিরে আসবে বিকৃত হওয়ার পর এমন না। যারা বিকৃত হওয়ার পর আগের অবস্থায় ফিরে আসে তাদেরকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। আর এই যে ধর্মটা, এই ধর্মটার নামই হচ্ছে স্থিতি স্থাপকতা। স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা মানে কি? একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি সে বিকৃত হয়, বিকৃত হওয়ার পর ওই প্রযুক্ত বল যদি সরিয়ে নিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে। যে ধর্মের কারণে আগের অবস্থায় ফিরে আসে তার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন এই যে মাধ্যমটা, আলোর যে মাধ্যমের কথা বলছি, এই মাধ্যমটা যদি মনে করেন স্থিতিস্থাপক হয়, ইথার যে মাধ্যম এটা যদি স্থিতিস্থাপক হয় তাহলে সুবিধাটা কোন জায়গায়? সুবিধাটা হচ্ছে যে যখন আলো চলাচল করবে, যদি চলাচল করার সময় মনে করেন এটা হচ্ছে একটা রাস্তায়, এটার মধ্যে দিয়ে যাবে, যদি সেখানে বাধাপ্রাপ্ত হয় তাহলে তার যে গতিবেগ, স্থিতিস্থাপক হওয়ার কারণে তার গতিবেগ কিন্তু হ্রাস পাবে না, আগে যা ছিল তাই থাকবে। তো হাইগেন এই সেন্সে এই কথাটা আসলে বলতে চাইছে। আমাদের যে ধমনী আছে না, ধমনীর যে প্রাচীর, হ্যাঁ, যে আবরণটা, সেই আবরণটা কিন্তু স্থিতিস্থাপক ধরনের। এখানে রক্ত যখন চলাচল করে যদি চর্বি জমে না যায় তাহলে সাধারণত কিন্তু রক্তের প্রবাহে ওইরকম কোনো সমস্যার সৃষ্টি হয় না, স্মুথলি চলাচল করতে পারে। এটার মূল কারণটা হচ্ছে ওই ধমনীর স্থিতিস্থাপকতার কারণে প্রাচীরটা স্থিতিস্থাপক হয়। অর্থাৎ রক্ত যদি আপনার কি হয়, ওই যে দেয়ালে যদি আঘাতও পায় তাও তার গতি কোনো পরিমাণে হ্রাস পায় না, স্মুথলি চলাচল করতে পারে। আচ্ছা, তাহলে এই যে একটা জিনিস আমরা বললাম, তাহলে ইথার মাধ্যম সম্পর্কে জানলাম। তো একটা জিনিস মনে রাখবেন, ওই যে একটু আগে বলছিলাম যে ইথার মাধ্যমের বৈশিষ্ট্য তাহলে কি কি? অবিচ্ছিন্ন মাধ্যম, স্থিতিস্থাপকতা কি হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? আলোর বেগ হ্রাস পাবে না। আচ্ছা, এটা একটা জিনিস। আর লাস্ট যেটা বলছিলাম, স্থিতিস্থাপকতা বেশি তাহলে ঘনত্বটা কি হবে? কম হবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে ইথার যে মাধ্যম এটা কিন্তু নাই। এটা কে প্রমাণ করছে? মনে রাখবেন, এটা একটু লিখে রাখেন, ছোট করে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখুন প্লিজ। স্টার চিহ্ন দিয়ে লিখে রাখুন, সেটা হচ্ছে এই যে আপনার হচ্ছে ইথার মাধ্যম আসলে বাস্তবে নাই, এটা প্রমাণ করেন মাইকেলসন মরলি। মাইকেলসন মরলি এটা প্রমাণ করেন যে ইথার বলতে কোনো মাধ্যম নেই, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন। ক্লিয়ার? পরীক্ষার অপশনে হয়তো দুইটাই থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে। যে ইথার বলতে কোনো মাধ্যম নাই এটি কে প্রমাণ করেন পরীক্ষার মাধ্যমে? মাইকেলসন অথবা মরলি। দুইটা একসাথে থাকলে ওইটাই কারেক্ট অ্যান্সার, না হয় যে কোনো একটা থাকবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে, আমরা তরঙ্গ তত্ত্ব সম্পর্কে জানলাম। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জেনে নিব সেটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তত্ত্ব। প্লিজ, তাড়িত চুম্বকীয় তত্ত্ব। আমাদের হাতে আর 11 মিনিট সময় আছে, হ্যাঁ, আমি 10টার মধ্যেই শেষ করে দিব, আপনাদের অনেকের হয়তো ক্লাস আছে। ঠিক আছে, তাহলে এই যে তাড়িত চুম্বকীয় তত্ত্ব এই জিনিসটা কি একটু খেয়াল করে দেখেন। 3 নাম্বার, 3 নাম্বার সেটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তত্ত্ব। প্রথম কথা হলো এটা কে প্রদান করেন?
এটা প্রদান করেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এটা প্রদান করেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং এটা প্রদান করে থাকেন আসলে মূলত আপনার হচ্ছে 1864 সালে। ওই যে প্রায় 200 বছর পর। ওটা ছিল 1600 সালের ঘটনা আর এটা হচ্ছে 1864 সালের ঘটনা। এবং এই যে উনি এই ধারণাটা পাইলেন, আলোর মধ্যে যে এই ধারণাটা পাইলেন, এই ধারণাটা আসলে মূলত কি বা কি হতে পারে, কেমন? তবে একটা জিনিস একটু বলে দেই, একটা একটা কথা একটু বলে দেই। আমরা ওই যে তরঙ্গ তত্ত্ব যে লিখলাম, হ্যাঁ, তরঙ্গ তত্ত্ব যে লিখলাম, ওইখানে একটু লিখে রাখুন। তরঙ্গ তত্ত্বের আলোকে, হ্যাঁ, তরঙ্গ তত্ত্বের আলোকে সমবর্তনটা ব্যাখ্যা করা যায় না। সমবর্তন ব্যাখ্যা করা যায় না, বাকি সবকিছু ব্যাখ্যা করা যায়। সমবর্তন আর হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া, এই দুইটা ব্যাখ্যা করা যায় না। আবার বলতেছি, সমবর্তন এবং ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না, তাহলে বাকিগুলো যায়। ওটা কি মনে রাখার দরকার আছে? কোনটা যায় কোনটা যায় না সেটা মনে রাখবেন। তাহলে কণা তত্ত্ব প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করে, বাকিগুলো করতে পারে না। আর তরঙ্গ তত্ত্ব, হাইগেনের তরঙ্গ তত্ত্ব, সমবর্তন ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারে না, বাকি সবগুলো ব্যাখ্যা করতে পারে। আচ্ছা, মুছে দিলাম। এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল এই ধারণাটা আসলে মূলত পাইছেন মাইকেল ফ্যারাডের থেকে। কার থেকে? মাইকেল ফ্যারাডের থেকে। মাইকেল ফ্যারাড একটা কথা বলছেন, এই কথাটা উনি বলছেন 1831 সালে এবং উনি প্রমাণ করে দেখাইছেন। সেটা হচ্ছে চৌম্বক যে ক্ষেত্র, আবার বলতেছি, চৌম্বক যে ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্র থেকে আসলে তৈরি হতে পারে তড়িৎ ক্ষেত্র। আবার বলছি, একটা জিনিস তাহলে একটু খেয়াল করে দেখবেন যে এই যে বিষয়টা, হ্যাঁ, এই যে বিষয়টা, চৌম্বক ক্ষেত্র থেকে তৈরি হয় কি আপনার তড়িৎ ক্ষেত্র, এই কথাটা কে বলছে? মাইকেল ফ্যারাড। ঠিক তার বেশ কয়েক বছর পর আর কি, মানে হচ্ছে 1860 সালের দিকে, 1860 সালের দিকে ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি করলেন? তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি করলেন। এই যে তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি করলেন, তাহলে ভালোভাবে খেয়াল করে দেখুন, চৌম্বক ক্ষেত্র থেকে কি তৈরি হয়? তড়িৎ ক্ষেত্র। এটা কে বলছে? মাইকেল ফ্যারাড 1831 সালে। আর তড়িৎ ক্ষেত্র থেকে তার বিপরীতটা, তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব 1860 সালে। এই কথাটা কে বলছে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তাহলে তড়িৎ থেকে চুম্বক, চুম্বক থেকে তড়িৎ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত কিনা? যে জায়গায় চুম্বক আছে সে জায়গায় তড়িৎ সৃষ্টি হতে পারে, যে জায়গায় তড়িৎ আছে সে জায়গায় চুম্বক সৃষ্টি হতে পারে, আর যে জায়গায় চুম্বক সে জায়গায় তড়িৎ। কথাটা বুঝতে পারছেন? তাহলে একটা আরেকটার সাথে যদি জড়িত হয় ওতপ্রোতভাবে, এই যে ম্যাক্সওয়েল যে কথাটা বলছিল, এটার একটা উদাহরণ আপনারা অনেকেই জানেন। সেই উদাহরণটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। সেই উদাহরণটা কি? ওই যে মনে পড়ে যে সলিনয়েডের কথা, একটা লোহার দণ্ড, তার মধ্যে যদি আপনি তামার তার পেঁচিয়ে দেন এবং তার সাথে যদি একটা বিদ্যুতের সংযোগ ঘটান, তাহলে কি হবে? যখনই এর মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে, বিদ্যুৎ যাবে, তখনই কি হয়? এই যে লোহার যে দণ্ডটা, এই যে লোহার যে দণ্ডটা আপনার কি হয়? কিছুটা চুম্বকত্ব লাভ করে। এই যে কিছুটা চুম্বকত্ব লাভ করে, এই জিনিসটাই তো আসলে প্রমাণিত হয় তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া সম্ভব। কথা বুঝতে পারছেন? তাহলে তাহলে এই যে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আসলে মূলত কি? তড়িৎ চুম্বকীয় তত্ত্ব ওই যে একই কথা, আলো তো আগে উৎস থেকে বের হতে হবে। এই যে আলো যখন উৎস থেকে চারিদিকে বের হয়, উৎস থেকে যখন চারিদিকে বের হয়, তখন সে যখন চলাচল করে, খেয়াল করবেন, সে যখন চলাচল করে তখন চুম্বক ক্ষেত্র তৈরি হয় প্লাস তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তাহলে এই যে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র, এটার তো একটা মান আছে, পাল্লা আছে, সীমা আছে। এই সীমাটাকে সে কি করে জানেন? দ্রুত পরিবর্তন করে। এই যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মান যদি দ্রুত পরিবর্তিত হয়, তাহলে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে বিকিরণ। বিকিরণ সৃষ্টি হয়, এই যে রশ্মি বের হয়ে যায় না, সেরকম। এই যে বিকিরণ, এর কিছুটা আমরা দেখতে পাই যাকে আমরা বলি দৃশ্যমান, আর কিছুটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে অদৃশ্যমান। তাহলে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, আলো যখন কোন একটা উৎস থেকে বের হয়, তখন দ্রুত দ্রুত কি করে? চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটিয়ে, দ্রুত চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটিয়ে
দৃশ্য ও অদৃশ্যমান, দৃশ্য ও অদৃশ্যমান বিকিরণ সৃষ্টি করে। এই যে দৃশ্য ও অদৃশ্যমান বিকিরণ সৃষ্টি করে, এই বিকিরণটা কি আকারে চলাচল করে? এই বিকিরণটা আপনার তরঙ্গ আকারে, কি আকারে? তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। চারিদিকে ছড়িয়ে পড়লে কি হবে? ওই যে আগের ঘটনা, নিউটনের ঘটনা, একটা বস্তুর উপর পড়বে, বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে, রেটিনায় পড়বে, আমরা দেখতে পাবো। তাহলে সবার শেষের ঘটনা কিন্তু এক, কিন্তু বের হওয়ার পর, নির্গত হওয়ার পর আর শেষের দিকের ঘটনা সেম, শুধু মাঝখানে এক একজন এক এক ধরনের ধর্ম বিশ্লেষণ করছে। এই জায়গায় যেহেতু চুম্বক আর তড়িৎ দুইটা একসাথে একসাথে উল্লেখ করা হয়েছে, এই কারণে ম্যাক্সওয়েলের এই তত্ত্বটাকে আসলে মূলত বলা হয় তাড়িত চুম্বকীয় তত্ত্ব। ম্যাক্সওয়েলের এই যে তত্ত্বটা, এই তত্ত্বটাকে বলা হয় তাড়িত চুম্বকীয় তত্ত্ব। তাহলে প্লিজ একটু খাতার মধ্যে লিখে নিন, একটু খাতার মধ্যে লিখে নিন। সেটা হচ্ছে, আলো যখন কোনো একটি উৎস থেকে নির্গত হয়, আলো যখন কোনো একটি উৎস থেকে নির্গত হয়, একটু দ্রুত লিখবেন। আলো যখন কোনো একটি উৎস থেকে নির্গত হয়, তখন সে দ্রুত, তখন দ্রুত চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটিয়ে, চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটিয়ে, চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের দ্রুত পরিবর্তন ঘটিয়ে দৃশ্য ও অদৃশ্যমান, দৃশ্য ও অদৃশ্যমান বিকিরণ সৃষ্টি করে, দৃশ্য ও অদৃশ্যমান বিকিরণ সৃষ্টি করে, সৃষ্টি করে বা উৎপন্ন করে, যেটাই বলি, সৃষ্টি করে তরঙ্গ আকারে। কি আকারে? সে যে চলাচল করবে, কি আকারে চলাচল করবে? তরঙ্গ আকারে চলাচল করবে। চলাচল করার সময় একটা বেগ থাকবে না? তরঙ্গ আকারে চলাচল করে 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে তাড়িত চুম্বকীয় তত্ত্ব, এটাই হচ্ছে তাড়িত চুম্বকীয় তত্ত্ব। বুঝতে পারছেন বিষয়টা সবাই? প্লিজ, ক্লিয়ার তো সবার কাছে? আবার একবার বলছি, আলো যখন কোনো একটা উৎস থেকে নির্গত হয়, তখন সে দ্রুত চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন করে দৃশ্য ও অদৃশ্যমান বিকিরণ সৃষ্টি করে বা উৎপন্ন করে। তরঙ্গ আকারে, তরঙ্গ আকারে 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বকীয় তত্ত্ব। আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। প্লিজ, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, আমাদের লাস্ট যে আইটেমটা সেটা হচ্ছে কোয়ান্টাম। আমি একটু বেশি সময় হয়তো এই সর্বোচ্চ আপনাদের আর 5 মিনিট, মানে 5 মিনিট একটু বেশি সময় নিব আর কি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, এটা অনুগ্রহ রইল আর কি। ঠিক আছে? এই যে কোয়ান্টাম যে তত্ত্বটা, ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা কি? কোয়ান্টাম শব্দটা যদি আপনারা বলেন, আগে একটু বলে দেই, এই কোয়ান্টাম তত্ত্বটা প্রদান করেন ম্যাক্স প্লাঙ্ক, মনে রাখবেন। তো এই প্রদান করেন ম্যাক্স প্লাঙ্ক, এবং সেটা হচ্ছে 1900 সালে। তাহলে তাড়িত চুম্বকীয় তত্ত্ব সেটা ছিল 1864। তার কত বছর পর? আপনার 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর সম্পর্কে একটা তত্ত্ব দিলেন, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। সেটা কি? কোয়ান্টাম তত্ত্ব। এখানে একটা জিনিস একটু বলে রাখি, একটা জিনিস একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার, তাড়িত চুম্বকীয় তত্ত্ব আলোর কোন ধর্ম ব্যাখ্যা করতে পারে, কোনটা পারে না? মনে রাখবেন, তাড়িত চুম্বকীয় তত্ত্ব ওই যে সমবর্তন ব্যাখ্যা করতে পারে, সমবর্তন পারে, বাকি কোনটাই সে পারে না। তাহলে আবার বলছি, খেয়াল করে দেখুন, তরঙ্গ তত্ত্ব সমবর্তন ব্যাখ্যা করতে পারে না, ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারে না, হাইগেনের তরঙ্গ তত্ত্ব। বাট তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কি করতে পারে? সমবর্তন ব্যাখ্যা করতে পারে, বাট অন্যগুলো পারে না। তাহলে একটু লিখে রাখুন, তাড়িত চুম্বকীয় তত্ত্বের আলোকে আলোর সমবর্তন ধর্ম ব্যাখ্যা করা যায়, অন্য কোনো ধর্ম ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে কোয়ান্টাম, এই কোয়ান্টাম শব্দটা হচ্ছে এক বচন, এক বচন একটা শব্দ। হ্যাঁ, এই শব্দটা দিয়ে আসলে একটা একক জিনিসকে বোঝানো হচ্ছে। কেমন সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরুন
আপনি এই গত ক্লাসে এই উদাহরণটা বলেছিলাম, সেটা হচ্ছে যে সমুদ্রের মধ্যে যদি আপনি দেখেন যে মাছের ঝাঁকগুলো চলাচল করতেছে, আপনি যদি ডাইভ করেন সমুদ্রের মধ্যে, তাহলে প্রত্যেকটা মাছকে কিন্তু আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন, ঝাঁকটা দেখতে পারবেন। কিন্তু আপনি যদি সাগর থেকে উপরের দিকে যত উঠতে উঠতে থাকবেন, ততই দেখবেন যে উপর থেকে দেখলে মনে হবে যেন তারা একটা লাইন বরাবর চলাচল করতেছে। কিন্তু আপনি যতই উপর থেকে নিচের দিকে আসবেন, যতই কাছে আসবেন, এই লাইনগুলো আসলে লাইন মনে হবে না। এগুলো প্রত্যেকটাকে আপনি পার্থক্য করতে পারবেন, আলাদা করতে পারবেন। প্রত্যেকটা মাছকে আপনি আলাদা করতে পারবেন, ঠিক কিনা? তাহলে এই যে প্রত্যেকটা জিনিসকে আপনি আলাদা করতে পারতেছেন, প্রত্যেকটা মাছকে আলাদা করতে পারতেছেন, প্রত্যেকটা মাছকে আপনি মনে করে নেন একটা প্যাকেট। তাহলে আমি আবার বলতেছি, ধরুন একটা টর্চ লাইট, সেই টর্চ লাইট থেকে আপনার আলো বের হচ্ছে। তাহলে মনে রাখবেন, আলো কিন্তু বিচ্ছিন্নভাবে বের হয়, এটা মনে রাখবেন। আলো যখন একটা উৎস থেকে, এই যে এই তত্ত্বের আলোকে, কোয়ান্টাম তত্ত্বের আলোকে কিভাবে বের হয় না, এই যে বিচ্ছিন্ন ভাবে বের হয় না। আলো যখন বের হয় তখন আপনার দেখলে মনে হবে যেন একটা লাইন, কিন্তু আসলে লাইন নাই, এরকম এরকম ধরনের পার্টে ভাগ করবেন। প্রত্যেকটাকে এক একটা প্যাকেট মনে করা যাবে। প্রত্যেকটাকে আপনি কি বলতে পারবেন, একটা প্যাকেট। তাহলে একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন, এই তত্ত্বের আলোকে, কোয়ান্টাম তত্ত্বের আলোকে, আলো কখনোই আপনার কি হয় না, বিচ্ছিন্নভাবে বের হয় না, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়, এই প্যাকেটগুলোর মধ্যে কি থাকে, শক্তি থাকে। আচ্ছা, শক্তির তো একটা পাল্লা আছে। সেই পাল্লাটা যখন পাল্লা বা সীমার কথা যদি আপনার বলেন, হ্যাঁ সীমা, এই সীমাটা হতে পারে সর্বনিম্ন, এই সীমাটা হতে পারে সর্বোচ্চ। তার মানে শক্তির মানটা সর্বোচ্চ পরিমাণে হতে পারে, শক্তির মানটা সর্বনিম্ন পর্যায়ের হতে পারে। তাহলে আলো যখন কোন একটা উৎস থেকে বের হয়, তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। এই প্যাকেটগুলোর কি থাকে, একটা শক্তি থাকে, সর্বোচ্চ পরিমাণ শক্তি থাকে, মানে শক্তির পাল্লা থাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের। তাহলে মনে রাখবেন, যে প্যাকেটগুলো, খেয়াল রাখবেন, যে প্যাকেটগুলোর শক্তি সর্বনিম্ন, যে প্যাকেটগুলোর শক্তি সর্বনিম্ন, ওইটাকে আসলে মূলত বলা হয় কোয়ান্টাম। এক বচনে বলা হয় কোয়ান্টাম, এবং এই প্যাকেটটাকে বলা হয় ফোটন, কণা। তাহলে বলুন, আলোর যে কণার নাম সেটা কি কণা, ফোটন কণা। অপর নাম কি, কোয়ান্টাম। ফোটন কণা বা কোয়ান্টাম। তাহলে আপনার হচ্ছে এই একবার প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে 37তম বিসিএস, আপনার যদি লিখিত প্রশ্নটা একটু খেয়াল করে দেখুন, সেখানে আসছিল আলোর উপাদান কি। আলোর উপাদান হচ্ছে ফোটন কণা। কোন তত্ত্ব অনুযায়ী জানা যায়, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী জানা যায়। কোয়ান্টাম তত্ত্বে কি বলা হয়েছে, কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছে আলো যখন একটা উৎস থেকে বের হয়, তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। আপনার কণা তত্ত্বে নিউটন কি বলছিল, কণা আকারে বের হয়, আর এই জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। এই প্যাকেটগুলোর সর্বনিম্ন যে শক্তি সম্পন্ন যে প্যাকেট, মানে যেসব প্যাকেটের শক্তির মান সবচাইতে কম, সেই প্যাকেটগুলোকে বলা হয় ফোটন কণা। কথাটা বুঝতে পারছেন? তাহলে ফোটন কণার যে ধারণা, এটা কোয়ান্টাম থেকে জানা যায়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, নাম বলা হচ্ছে ফোটন কণা। তাহলে আপনার যদি পরীক্ষায় প্রশ্ন হয়, কোয়ান্টাম তত্ত্ব আলোর কোন ধর্মকে রিপ্রেজেন্ট করে, কোন ধর্মকে প্রকাশ করে, তরঙ্গ ধর্ম না কণা ধর্ম? কণা ধর্ম। কথাটা বুঝতে পারছেন, কি ধর্ম, কণা ধর্ম। তাহলে এই যে কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্বের আলোকে আমরা কি করতে পারবো, আইনস্টাইনের ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। আর 3 মিনিট সময় নেব, সর্বোচ্চ 3 মিনিট। ফটো তড়িৎ ক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারবো। এই ফটো তড়িৎ ক্রিয়াটা বলে দিলেই তারপর শেষ আজকের জন্য, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে ফটো তড়িৎ ক্রিয়া, এই ফটো তড়িৎ ক্রিয়া আসলে জিনিসটা কি, আইনস্টাইন এই যে ফটো তড়িৎ ক্রিয়াটা, হ্যাঁ, ফটো তড়িৎ ক্রিয়া, এই যে ফটো তড়িৎ ক্রিয়া যে জিনিসটা, আইনস্টাইন এই ফটো তড়িৎ ক্রিয়াটা আসলে কিভাবে ব্যাখ্যা করছেন? মনে রাখবেন, আইনস্টাইন এই ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করছেন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। এটার সাহায্য নিয়েছিলেন উনি, সাহায্য নিয়ে তারপর ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করছেন। আমি আর 3 মিনিট, সর্বোচ্চ আপনারা 3 মিনিট দেন, এই 3 মিনিটের মধ্যে আপনাদের ব্যাখ্যা করে দেবো, প্লিজ কেউ বের হবেন না। তাহলে এই যে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে যে ফটো তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করেছেন, এটা আসলে মূলত কি ছিল, এটা আসলে মূলত কি ছিল? তো কোয়ান্টাম তত্ত্ব তো আমরা একটু আগে জানতে পারলাম, কোয়ান্টাম তত্ত্ব জানতে পারলাম, সেটা দেওয়া হয়েছিল 1900 সালে। আর আইনস্টাইন এই যে ফটো তড়িৎ ক্রিয়া, এটা প্রদান করেন 1905 সালে।
এবং নোবেল পান, এটা ব্যাখ্যা করে যে নোবেল পান সেটা হচ্ছে 1921 সাল। এই কয়টা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। আবার বলছি যে কোয়ান্টাম আইনস্টাইন কোন তত্ত্বের আলোকে ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, এই ক্রিয়াটা কি সেটা একটু পরেই বলতেছি। কোয়ান্টাম তত্ত্বের আলোকে। কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব কত সালে প্রদান করা হয়? 1900 সালে। কত সালে? 1900 সালে। এবং এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আইনস্টাইন ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কত সালে? 1905 সালে। আচ্ছা, এবং ব্যাখ্যা করার পর নোবেল প্রাইজ পান কত সালে? 1921 সালে। নোবেল কে পাইছে? ম্যাক্স প্লাঙ্ক পাইছে? ম্যাক্স প্লাঙ্ক কিন্তু পান নাই। পাইছে কে? আইনস্টাইন। ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করছেন তাই। তাহলে আপনাদের মনে অনেক সময় প্রশ্ন থাকতে পারে এই ফটোতড়িৎ ক্রিয়া কি? একদম সিম্পল জিনিস, 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের অনেকের ক্লাস আছে, আমি এই 2 মিনিটের মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। মনে করেন এটা হচ্ছে একটা ধাতব পৃষ্ঠ। কি? ধাতব, মানে ধাতু দিয়ে তৈরি। হ্যাঁ, ধাতব পৃষ্ঠ। এই ধাতব পৃষ্ঠে মনে করেন আলো এসে পড়বে, তাহলে আলোর মধ্যে কি আছে? একটা কণা আছে। কোয়ান্টাম তত্ত্বের আলোকে জানি কণাটার নাম কি? ফোটন কণা। এখন আমরা যখন পড়ি আসলে খেয়াল করি না, দেখেন কোন জায়গাটায় ভুল করি। এই যে কণাটা, এই কণাটা এসে যখন এই ধাতব পৃষ্ঠের উপর পড়বে, ধাতব পৃষ্ঠের মধ্যে যখন পড়বে, আঘাত করলে এখান থেকে বের হয়ে যাবে ইলেকট্রন। কি বের হয়ে যাবে? ইলেকট্রন বের হয়ে যাবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া। কিন্তু আপনারা শুধু রিডিং করে যান, খেয়াল করেন না কোন জায়গায়, সেটা আপনাদেরকে বুঝাই দিয়েছি। সেটা হচ্ছে মনে রাখবেন শুধু ফোটন কণা অর্থাৎ আলো আইসা ধাতব পৃষ্ঠের উপর পড়লে ইলেকট্রন বের হয় না। এখানে একটা কারণ আছে, এক দুই তিনটা তথ্য আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে এই যে ফোটন কণা যেটা এসে এটাকে আঘাত করবে, তার যে কম্পাঙ্ক সেটা হতে হবে উচ্চ। কি হতে হবে? কম্পাঙ্ক যেটা সেটা হতে হবে উচ্চ ধরনের। এবং সে শুধু আস্তে আস্তে আসলে হবে না, তার যে বেগ, সেই বেগটা হতে হবে দ্রুত গতির। দ্রুত গতির অর্থাৎ সজোরে এসে আঘাত করবে। আঘাত করলে এখান থেকে তখনই ইলেকট্রন বের হবে। যদি কম্পাঙ্কের মান কম হয়, গতি যদি কম হয়, তাহলে কিন্তু ইলেকট্রন বের হবে না। তাহলে আপনারা ফটোতড়িৎ ক্রিয়া মানে কি বুঝলেন? দেখেন এখানে খেয়াল করে দেখেন, ফোটন কণা, ফোটন কণা মানে কি? আলোর কণা। তার মানে আলোকে আমরা কি বলে থাকি? ফটো। একটা জিনিস খেয়াল করেন, যখন সে আঘাত করলো, আঘাত করে ইলেকট্রন বের করছে, তাহলে এটা কি একটা কাজ না? একটা কাজ। কাজ মানে কি? ক্রিয়া। কি বের হয়েছে? ইলেকট্রন। তাহলে তড়িতের, তড়িতের ইংরেজিটা কি? ইলেকট্রিক। এই ইলেকট্রিক যে শব্দটা, এটা আসছে কোন জায়গা থেকে? ইলেকট্রন থেকে। তাহলে দেখুন, ফোটন কণা মানে ফটো, ইলেকট্রন মানে ইলেকট্রিক। কি কাজ করছে? আইসা আঘাত করছে, ইলেকট্রন বের হয়ে গেছে, এটা একটা কাজ। এই কারণে এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক, মানে হচ্ছে তড়িৎ ক্রিয়া। তাহলে ফটোতড়িৎ ক্রিয়া জিনিসটা কি? কখন ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে? সেটা হচ্ছে আলোর যে ফোটন কণা সেটা যদি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট হয় এবং দ্রুত গতিতে এসে যদি কোনো ধাতব পৃষ্ঠকে আঘাত করে, তাহলে সেখান থেকে জোর করে ইলেকট্রন বের করে দেয়। মানে হচ্ছে আঘাত করলে, সজোরে এসে আঘাত করলে, অর্থাৎ উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট দ্রুত গতিতে এসে আঘাত করলে ইলেকট্রন বের হয়ে যাবে। এই জিনিসটাকে আসলে মূলত আপনার কি বলা হয়? ফটোতড়িৎ ক্রিয়া। এটা যদি লিখে দিয়ে আসতে পারেন। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বলে নেবেন যে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে 1905 সালে ফটোতড়িৎ ক্রিয়া প্রদান করেন এবং এর জন্য 1921 সালে কি পান? নোবেল প্রাইজ পান। এই চিত্রটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে লিখবেন ফোটন কণা, এখানে ধাতব পৃষ্ঠ, এখানে ইলেকট্রন, বাদ শেষ। এর নিচে বলে দিবেন যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটন কণা দ্রুত গতিতে এসে ধাতব পৃষ্ঠকে আঘাত করলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাকে ফটোতড়িৎ ক্রিয়া বলে। শেষ। 2 মার্কস থাকবে, 2 মার্কস পেয়ে যাবেন। খুব বেশি কিছু লিখতে হয় না, খাতার প্রেজেন্টেশনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। জিস্ট কথাটা লিখতে হবে, মূল কথাটা লিখতে হবে। আপনারা কেমন বুঝলেন আমি আসলে জানি না। আমি চেষ্টা করছি আপনাদেরকে ওভারঅল একটা জিনিস কি করার জন্য। আলোক বেগ আর আলোক বর্ষ দুইটা জিনিস, এটা আসলে গত ক্লাসে আলোচনা করছি। এটা আপনারা ভিডিওটা দেখে নিলে বুঝতে পারেন, বাট তারপরে যদি না বুঝেন আমি বুঝিয়ে দিব। কেমন? তবে একজন বোন একটা প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে এই যে আলোর যে আপনার 8 মিনিট 32 সেকেন্ড বা 20 সেকেন্ড 19 সেকেন্ড এই যে সময় সূর্য থেকে পৃথিবীতে আসে, এই ব্যাখ্যাটা আগামী ক্লাসে দিয়ে দিব। হ্যাঁ, যে কত হয় এক্সাক্ট আসলে কত হয়। কেমন?
তাহলে আপনাদের কেমন লাগলো একটু প্লিজ জানাবেন। আসলে আপনাদের অনেক জায়গায় ক্লাস আছে, এই কারণে আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমিও কিছুটা ক্লান্ত হয়ে গেছি আজকে আসলে আপনাদেরকে করার জন্য। আসলে সত্যি এগুলোর বাইরে আলো নিয়ে কিছু করতে হবে না। হ্যাঁ, আলো নিয়ে কিছু করতে হবে না, তবে ধাপে ধাপে আমরা আরো কয়েকটা জিনিস পড়বো। প্রতিফলন প্রতিসরণ পড়বো, লেন্স পড়বো, কিছু অঙ্ক আছে সেই অঙ্ক আমরা করবো। ঠিক আছে, কিছু অঙ্ক আছে সেই অঙ্ক আমরা করবো, কেমন? আজকে এই জিনিসগুলো একটু সাজিয়ে দিলাম কারণ আপনাদের বেশ কয়েকজনের একটু অভিযোগ ছিল আসলে, যে কয়েকটা জায়গায় বুঝতে পারেন না, ঠিক আছে, একটু ঝামেলা হয়, করতে পারেন না, লেখায় দেই না আসলে। আসলে ক্লাসটা হচ্ছে বোঝার বিষয়, আপনি পরেও লিখে নিতে পারবেন। না বুঝলে, মাথায় না থাকলে পরীক্ষার হলে তো খাতা নিয়ে যেতে পারবেন না। তো লেখা তো বইয়ের মধ্যে আছে, আমার কাছে কেন আসছেন? আমার কাছে তো আসছেন বোঝার জন্য। আমি যদি শুধু লেখায় দিতে থাকি তাহলে প্রচুর সময় লাগবে। তাহলে আপনারা চাচ্ছেন ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে যেন পুরো জিনিসটা বুঝাই দিই। তাহলে সেই জায়গায় তো আমাকে একটু সময় দিতে হবে, ঠিক না? আমার কাছে তো ২-৩ ঘন্টা পড়বেন না। আমি চাইলে আপনাদেরকে টানা ৩-৪ ঘন্টা পড়াতে পারবো। আমার পড়াইতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের তো অন্যান্য জায়গায় ব্যাচ থাকে। তাই একটু শর্ট করে আসলে বলে দিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? কেমন লাগলো জানাবেন। আমি আসলে আমার দিক থেকে চেষ্টা করছি। যে ত্রুটিগুলো ছিল, আমি একটা ভালো একটা এইচডি ক্যামেরা আসলে অর্ডার করছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমার ল্যাপটপের সাথে যে এইচডি ক্যামেরাটা দেওয়া, এটার রেজোলিউশনটা হয়তোবা একটু কম, যার কারণে হয়তো বোর্ডটা একটু দেখতেছেন। বাট আমি একটু বড় করে লেখার চেষ্টা করছি। লেখা যদিও আমার ভালো নয়। আমার খারাপ লেখার জন্য আপনারা কিন্তু খারাপ মার্কস পাবেন না। বাট আমি পড়াই ভালো আসলে। আমি নিজের থেকে এই কথাটা আসলে কখনোই বলতে চাই না। বাট আমি চেষ্টা করি আমার বেস্ট জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে আসলে ক্লাসটা করলেন, এতক্ষণ সময় দিলেন। অনেকের কাছে আসলে মানে আমার আসলে আমি আপনাদের জন্য চেষ্টা করতেছিলাম যে আসলে কতটুকু কি করা যায়। বাট আমি জানি না কতটুকু কি বুঝলেন। আপনারা ফিডব্যাক জানাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, কেমন? আমি কিন্তু ফ্যান বন্ধ করে তারপর আপনাদের ক্লাস নিছি। এই যে আমি কিন্তু ঘেমে গেছি আসলে, বুঝতে পারছেন? ফ্যান বন্ধ করে, যাতে আপনাদের কোনো মানে নয়েজের কোনো প্রবলেম না হয়। এখন জানি না আবার নয়েজের প্রবলেম হয়েছে কিনা, আমি ওইভাবে পাইনি। বাট আপনারা জানেন যে আসলে কতটুকু কি হয়েছে। হ্যাঁ, আর আমার এখানে নেট কানেকশন ভালো, আবারও আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। যদি আমার ক্লাস ভালো লাগে, একটু প্লিজ সবাইকে একটু জানাবেন যে আমি কেমন ক্লাস করে। আমি খুব আন্তরিকভাবে ক্লাস করাবো, সত্যিকার অর্থে আপনাদেরকে নিরাশ করবো না। অন্তত আপনারা কোনো জিনিস না জেনে পরীক্ষার হলে যাবেন না, এতটুকু চেষ্টা করবো। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আপনারা যদি সময় না দেন, তাড়াহুড়া করেন, তাহলে আমার কি করতে হবে জানেন? ওই যে তথ্যগুলো শুধু আপনাদেরকে ডেলিভারি করে দিতে হবে, বোঝানো আর যাবে না। তথ্য ডেলিভারি করে দিলে তো কি লাভ হলো? তাহলে আমি একটা ওই শিট তৈরি করে, বই তৈরি করে আপনাদেরকে দিয়ে দিলেই তো হলো। আমার কাছে তো আর পড়া লাগে না। ২-৩০০ টাকা দিয়ে বই কিনে নিবেন, তাহলেই হবে। এগুলো তো বুঝতে আসছেন আপনারা। বুঝেন না দেখে আমি বোঝানোর চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আমার গলাটা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি একটু পানি খাবো। আজকে আজকে গেলাম। হ্যাঁ, আজকে গেলাম। আর জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো বারবার নিজেকে আপডেট করার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সব সময় তো সালাম দেন, আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।